আজকে এগুলো আরেকটা আছে। এগুলো আরেকটা আছে না? এটা কি এখানে ছিল? এখানেরটাই? ইতিহাস বইয়ের মূল সূত্রপাত হয় এপ্রিল মাস থেকে, তখন থেকে যুদ্ধ শুরু হওয়ার জন্য যুদ্ধের প্রশাসন গঠন করা হয়। যুদ্ধের প্রশাসন যেটা সর্বপ্রথম শুধুমাত্র 4 এপ্রিলের ঘটনা। 4 এপ্রিল গঠন করা হয় তেলিয়াপাড়ার রণকৌশল, সেইখানে একটা মিটিং হয়। রণকৌশল, এই রণকৌশলে এটা হবিগঞ্জে, তেলিয়াপাড়া জায়গাটা হলো হবিগঞ্জের একটা জায়গা, একটা চা বাগান। এই চা বাগানে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেমন হবে এই বিষয়ে বাংলাদেশের যারা সামরিক ব্যক্তিবর্গ ছিলেন বিভিন্ন বাহিনীতে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস বা অন্যান্য বাহিনী, পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত যারা বাঙালি ছিলেন, তারা একটা মিটিং করেন। এই রণকৌশলে মূলত কীভাবে যুদ্ধ পরিচালনা করা হবে এই বিষয়ে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেওয়া হয়। তারপরে 10 এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার, এবং এই মুজিবনগর সরকারের পাশাপাশি এই দিন আরও একটা কাজ করা হয়, সেটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়, সেনাবাহিনীর হাতে, এবং সেনাবাহিনীর যে নেতৃত্ব দেওয়া হয় পাশাপাশি 11 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশ মুক্তি বাহিনী বা লিবারেশন ফ্রন্ট। হ্যাঁ, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, এবং 11 এপ্রিল মুক্তিযুদ্ধের বেসামরিক বাহিনী বা গণবাহিনী বা মুক্তি বাহিনী, এই বাহিনীটা গঠন করা হয়। এবং 11 এপ্রিল সমগ্র বাংলাদেশকে 11 সেক্টরে ভাগ করা হয়। এপ্রিল মাসের এই 11 তারিখ সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এগারোটি সেক্টর ও 64টি সাবসেক্টরে ভাগ করা হয় 11 এপ্রিল। এবং 12 এপ্রিল কর্নেল এমএডি ওসমানী, ওনাকে দায়িত্ব দেওয়া হয় এবং 17 এপ্রিল, হ্যাঁ স্যার আমি তো আপনার ক্লাসগুলো আগে করার সময় পাই না, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো পড়লেই কি এনাফ, নাকি এর বাইরে সব কিছু করা উচিত? আসলে স্যার অনেক ইনফরমেশন তো তাই প্রস্তুতি করলাম, আর সব ইনফরমেশন জানারও কিছু দরকার আছে বিসিএসের থিওরি কিংবা রিটার্নের জন্য। এর প্রস্তুতির সময় আপনি যত বেশি টপিক কাভার করবেন, যত বেশি অংশ রিডিং করে রাখবেন এবং জিনিসগুলোর নলেজ ক্লিয়ার থাকবে, তত আপনার ওই দিকে, অর্থাৎ যদি তিনি পাস করেছেন তখন লিখিত পরীক্ষার জন্য কাজটা সহজ হয়ে যাবে। পাশাপাশি যেহেতু প্রিলিমিনারি ডাইমেনশন বা প্রশ্নের প্যাটার্ন একটু পরে পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখবেন যে গত 40, 41, 43, 44, 45 প্রিলি পরীক্ষাগুলোর প্রশ্নের প্যাটার্নটা প্রত্যেকটা একটা থেকে ভিন্ন ধর্মী,
যেহেতু যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যেমন আগে ক্র্যাক প্লাটুন নিয়ে প্রশ্ন আসেনি, কিন্তু ক্র্যাক প্লাটুন নিয়ে প্রশ্ন আসতে পারে। ক্র্যাক প্লাটুনে কারা কারা যুদ্ধ করেছেন এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এটা খুব একটা কমন টপিক না, বা সবাই পরে এরকমও না। আবার যদি আসে মুক্তিযুদ্ধের সময় হিমায়ত বাহিনী কোথায় যুদ্ধ করেছিল, এটা কমন টপিক না। কমন টপিক কি? শুধুমাত্র সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের খেতাবগুলো সম্পর্কিত। বাট এর বাইরে যদি অনানুষ্ঠানিকভাবে আপনাকে আসে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে অপারেশন জ্যাকপট হয়েছিল, অপারেশন জ্যাকপটটা কোথায় হয়েছিল বা কোন কোন অঞ্চলে, অথবা যদি বলে যে মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুন যে প্লাটুনটা ছিল এই প্লাটুনের সদস্য সংখ্যা ছিল কত, যেহেতু কনসেপ্টটা নতুন, সদস্য সংখ্যাটা এক্সাক্ট কেউ জানে না। এই জন্য ভাইয়া এই জিনিসগুলো একটু রিডিং করে থাকা ভালো। রিডিং করে থাকা ভালো, তাহলে ডাইমেনশনটা একটু ভিন্ন থাকে। মানে আপনার প্রস্তুতি যে কোনো ধরনের ভেরিয়েশন থাকুক প্রশ্নে, আপনার প্রস্তুতিতে আপনি পূর্ণাঙ্গ থাকতে পারবেন। পাশাপাশি যেই তারিখগুলো মৌলিক, একেবারে বেসিক, যেই তারিখটা মিস করলে আপনি প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে, ওই তারিখগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন। যেমন স্বাধীন বাংলা ফুটবল দল বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই সমস্ত জিনিসের গঠন, এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনার মুজিবনগর সরকার গঠনের তারিখ, মুজিবনগর সরকারের শপথের তারিখ, অপারেশন জ্যাকপটের তারিখ, যৌথ বাহিনী গঠনের তারিখ, এরপরে হলো আপনার স্বাধীনতার বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তারিখ। এইসব তারিখগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তারিখগুলো পড়ার পরে যদি আপনি পারেন, তখন আপনি আরও বেশি তথ্য মুখস্থ করেন। বাট এইগুলো হলো বেসিক, এগুলো আগে পড়ে ফেলবেন, তারপরে অন্যান্য তথ্যগুলো লেকচার শিট থেকে অবশ্যই পড়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালোভাবে এগিয়ে থাকবেন। কারণ বাংলাদেশ বিষয়গুলির লিখিত যে 200 নম্বরের পরীক্ষা হয়, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ে 50 নম্বর থাকে বিশেষ লিখিত পরীক্ষায়। আসেন 17ই এপ্রিল, এই দিন হলো মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, এবং এই দিন এমএজি ওসমানী ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। পাশাপাশি এই দিন আরেকটা কাজ হয়, সেটা হলো জেনারেল ওসমানী, প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হয়। এমএজি ওসমানী ওনাকে প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হয় 17ই এপ্রিল। এরপরে মেজর জেনারেল এমএজি ওসমানীর ঘটনা গেল। এখন আসেন মুক্তিযুদ্ধের যে সামরিক প্রশাসন, এই সামরিক প্রশাসনের গঠনটা কেমন ছিল। একটা হলো মুক্তিযুদ্ধের বেসামরিক প্রশাসন। বেসামরিক প্রশাসন মানে মুজিবনগর সরকার, অর্থাৎ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, রাষ্ট্রপতি কে ছিলেন, অর্থমন্ত্রী কে ছিলেন, আইনমন্ত্রী কে ছিলেন। আচ্ছা, আমি তো একটা প্রশ্ন করি, সামরিক প্রশাসন তো আজকে আমরা পড়ব, বেসামরিক প্রশাসন আগের দিন আমরা বলে দিয়েছিলাম। আসেন বেসামরিক প্রশাসন থেকে কয়েকটা প্রশ্ন করি, আর সামরিক প্রশাসনটা লিখে দিচ্ছি। সামরিক প্রশাসন, সামরিক প্রশাসন মানে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে এদের প্রশাসন। আর বেসামরিক প্রশাসন যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, সরকার পরিচালনা করেছে, এই সকল লোকজন। তো এর মধ্যে আসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আইনমন্ত্রী কে ছিলেন? নাম্বার 1 আইনমন্ত্রী। নাম্বার 2 মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? নাম্বার 3 মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? এগুলো কিন্তু পরীক্ষায় এই ডাইমেনশনের প্রশ্ন এসেছে। ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? এই 3টা প্রশ্নের উত্তর সময় দিচ্ছি আমরা 1 মিনিট। এই প্রশ্নগুলোর উত্তর দিতে please turn on your video HD quality. HD কোয়ালিটিতে আছে। আপনারা শুধুমাত্র আপনাদের নেটওয়ার্কের যে
একটু বানাতে হবে। আর অ্যাপে বোধ হয় একটু রেজুলেশন খারাপ যায়। অ্যাপের ব্যাপারটা হলো অ্যাপের স্পিড ভালো রাখার জন্য রেজুলেশনটা করতে হবে। স্যার লেখা ঝাপসা আসতেছে, লেখা ঝাপসা আসলে এটা আপনি নেটওয়ার্ক দেখতে করতে ভালো পায় এরকম একটা জায়গায় চলে যাবে। কান কামরুজ্জামান আইন খন্দকার মুসলাম মোতাবেক মনসুর কামরুজ্জামান। আচ্ছা স্যার ক্লাস ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রধানমন্ত্রী কামরুজ্জামান আর ভিডিও কোয়ালিটি অনেক ভালো, ওনাদের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে না। তো এইভাবে করবেন বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, এগুলো সব ওনার দায়িত্ব ছিল। একটা জিনিস বলেন তো এই সময় পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন? পরিকল্পনা মন্ত্রী একটা প্রশ্নের উত্তর দেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? অথবা যদি আমি 44তম বিসিএস থেকে বলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়, যিনি প্রধানমন্ত্রী তিনি একাধারে প্রতিরক্ষা পরিকল্পনা, হ্যাঁ, এই পদগুলো তিনি দেখে থাকেন। যেমন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জ্বালানি মন্ত্রী, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, এগুলো সব তিনি নিজে। এই মন্ত্রণালয়গুলোতে সরাসরি কোনো মন্ত্রী থাকে না, এই মন্ত্রণালয়গুলোতে থাকেন প্রতিমন্ত্রী। দেখবেন যেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আছে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী। যে মন্ত্রণালয়গুলোর আলাদা করে প্রতিমন্ত্রী থাকে ওই মন্ত্রণালয়গুলোর মূল মন্ত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে। আসেন এরপরে বেসামরিক প্রশাসন, কেন আমরা সামরিক প্রশাসনে চলে আসি। সামরিক প্রশাসনের 1 নম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক কথায় বঙ্গবন্ধু লিখে রাখেন। বঙ্গবন্ধুর পরে 2 নম্বরে লেখেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি ছিলেন কি জানো ওনার নাম? এমজি ওসমানী, জেনারেল এমজি ওসমানী, মেজর আতাউল গনি ওসমানী। উনি প্রধান সেনাপতি। নাম্বার 3 প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এছাড়া এখন আর আমার কিছু মনে নেই। আচ্ছা সবই মনে থাকবে, পড়তে হবে অনেকবার। আসেন প্রধান সেনাপতি চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান। প্রধান সেনাপতি বলতে বোঝায় মুক্তিযুদ্ধের সেনা, নৌ, বিমান সকল ফোর্সের প্রধান ছিলেন। চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান ছিলেন কে আব্দুর রব। হ্যাঁ, কর্নেল আব্দুর রব, উনি ছিলেন চিফ অফ স্টাফ। কর্নেল কর্নেল কে আব্দুর রব উনি ছিলেন। আর আজ আপনার মুড অফ নাকি? আপনি না হেসে কথা বললে ক্লাসে প্রাণ পাই না, কারণ আপনি সবসময় ক্লাসটি প্রাণোৎসব রাখেন। মুড অফ না কম চলছে না। ওকে আসেন। আর এরপরে একজন হলো চিফ অফ স্টাফ, আরেকজন সেনাবাহিনীর প্রধান, আর বিমান বাহিনীর প্রধান, হ্যাঁ, বা সেনাবাহিনীর উপপ্রধান। বিমান বাহিনীর প্রধান আর সেনাবাহিনীর উপপ্রধান। নাম্বার 4
প্রধান অথবা সেনাবাহিনীর উপপ্রধান, সেনাবাহিনীর উপপ্রধান যেটাই বলেন, এটা ছিলেন কে কে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। উনি ছিলেন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর প্রধান এবং তিনি সর্বশেষ মুক্তিযুদ্ধের পরে যখন তার কিছুক্ষণ পূর্বেই লাইভে সেশন শেষ করেছেন। লাইভের সেশন কিছুই ছিল না, ওটা 4-5 মিনিটের একটা সেশন ছিল, আর কিছু না। ওটা কোনো লাইভ ছিল না, জাস্ট ক্যাজুয়ালি একটা জায়গায় লাইভ করেছি। এগুলো সব মুছে ফেলে আমরা নতুন একটা পৃষ্ঠা নিয়ে চলেন। সেনাবাহিনীকেও মুক্তিযুদ্ধের বাহিনী আমরা গঠন করে দিলাম। নেতৃবৃন্দ দুপুরে টাইম তো এই জন্য মনে হয় আপনার ঘুমাইছে, ব্যাপার না স্যার, আমরাও ঘুমাই ক্লাস করতেছি। আর এই কমেন্টটা সবাইকে পড়াশোনার দরকার নাই। আচ্ছা না, আপনি শুধু দেখেন। ওকে, আচ্ছা কেউ শোনেন নাই কিন্তু, হ্যাঁ এগুলো শুনবেন না, সবাইকে মানা করছে, সবাইকে শেষে আমরা ঘুমাই ক্লাস করছি। কারা ঘুমিয়ে ক্লাস করছেন চালু রাখতে পারেন, আমরা চেষ্টা করতে পারি। চলেন এরপরে এই বেসামরিক প্রশাসনের পরে মুক্তিযুদ্ধের এরপরে আসে হলো গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের বাহিনী। 2 ধরনের বাহিনী ছিল যারা যুদ্ধটা করেছে। বাহিনী ছিল 2 ধরনের, একটা হলো রেগুলার সেক্টরের ট্রুপ, হ্যাঁ, বা বিভিন্ন সেক্টরে যারা যুদ্ধ করেছে সেক্টর ট্রুপস, সেক্টর ট্রুপস। আরেকটা হলো মানে এরা আবার একটা সাব সেক্টর, মূলত নিয়মিত বাহিনী। একটা বাহিনী নিয়মিত বাহিনী, আরেকটা হলো অনিয়মিত বাহিনী। মানে যারা রেগুলার একবারে সরাসরি অংশগ্রহণ করে, এরকম বাহিনীর নাম হলো নিয়মিত বাহিনী। আর নিয়মিত বাহিনীর মধ্যে আছে সেক্টর ট্রুপস, বিভিন্ন সেক্টরের যে সৈন্যবাহিনী তারা, এরা হলো সেক্টর ট্রুপস। ট্রুপ মানে হলো বাহিনী, সেক্টর ট্রুপস একটা। আরেকটা হলো মুক্তি বাহিনী, আরেকটা হলো মুক্তি বাহিনী। একটা সেক্টর ট্রুপস, মুক্তি বাহিনী হলো অনিয়মিত ফোর্স। এবং এই সেক্টর ফোর্সের নিয়ন্ত্রণ ছিল আবার ব্রিগেড ফোর্সের হাতে। 3টা ব্রিগেড ফোর্স ছিল যারা একেবারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, এরকম কর্মকর্তাকে নিয়ে গঠন করা হয়েছিল ব্রিগেড ফোর্স। আর এই দিকে ছিল মুক্তি বাহিনী আমাদের, হ্যাঁ। এছাড়া ছিল মুক্তি বাহিনী ছাড়া ছিল মুজিব বাহিনী, এটা যুদ্ধের পরে এসে গঠন করা হয়। আর একটা ছিল যুদ্ধের মাঝামাঝি গঠন করা হয়েছিল মুজিব ব্যাটারি। দুটা কিন্তু ভিন্ন, একটা মুজিব বাহিনী, একটা মুজিব ব্যাটারি। আর একটা ছিল ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন, একটা ছিল ক্র্যাক প্লাটুন। আর অনিয়মিত গেরিলা বাহিনী, অনিয়মিত গেরিলা বাহিনী। এই বাহিনীগুলো মূলত যুদ্ধটা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। অনিয়মিত গেরিলা বাহিনী অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক বাহিনী যাদেরকে বলা হয়। গেরিলা বাহিনী না লিখে এদেরকে আঞ্চলিক বাহিনী চাইলে লিখতে পারেন। বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছিল আঞ্চলিক বাহিনী। আমি প্রত্যেকটা ডিটেলস বলছি, তার আগে শুরুতে যে সেগমেন্টটা মনে রাখেন যে মুক্তি বাহিনী, মুজিব বাহিনী, মুজিব ব্যাটারি, ক্র্যাক প্লাটুন, আঞ্চলিক বাহিনী, এরা সবাই যুদ্ধ করেছে অনিয়মিতভাবে। আর নিয়মিত যুদ্ধ যেটা সরাসরি অংশগ্রহণ যুদ্ধে বা সরাসরি যুদ্ধ করা, এই দায়িত্বটা পালন করেছে সেক্টর ট্রুপস এবং যারা ব্রিগেড ফোর্স ছিল তারা। তো 1 নম্বরে আসেন আমরা এছাড়াও যুদ্ধে আরও যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল যৌথ বাহিনী। এই বাহিনীগুলো মিলে যখন ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যায় তখন গঠিত হয় স্পেসিফিকভাবে যৌথ বাহিনী।
ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনী। এই বাহিনী সর্বশেষ যুদ্ধ পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ থাকে ভারতের হাতে। অ্যাসাইনমেন্ট 3 না হওয়ার কারণ কি? কবে হতে পারে স্যার? খুব দ্রুতই হতে পারে এবং অ্যাসাইনমেন্ট 3 হবে। আর একটু আপনারা যারা আছেন, আমি দেখি আপনারা যারা আছেন একটু ক্যামেরাগুলো অন করতে পারেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা খাওয়া দাওয়া করে আমার মতো বুঝতেছেন কিনা। একটু কথাবার্তা বলেন তো আপনারা যারা আছেন, না তো বুঝতে অসুবিধা হবে। বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এগুলো কোনো ক্লাস করার প্রয়োজন নেই। একটা ক্লাস করার একটাই, যাতে মূল থিমগুলো, ওয়ালাইকুম আসসালাম, মূল থিমগুলো আপনারা একবার শুনে বা একবার পড়ে যেগুলো আপনাদের মনে থাকে ভালোভাবে সিকোয়েন্সটা। আর বৃষ্টি আপু কী অবস্থা? মোট স্যার আমাদের অনেক ফটো করে আপনাদের বাড়ি কথা। আচ্ছা, আমার বাড়িও পটুয়াখালী। দেখছেন, জানি এরপরে অনেক প্রশ্ন, কোন থানা কোথায়, আপনাদের বাড়ির পাশে তো আমার বাড়ি, এটা আমরা ক্লাসের পরে এই গল্পটা করবো। কারণ অ্যাসাইনমেন্ট হয় কোন জায়গায়? অ্যাসাইনমেন্ট তারপর তো কিছু দিতে পারেন তাই না? অ্যাসাইনমেন্টগুলো আপনাদের অ্যাপের মধ্যেই তো থাকে তাই না? অ্যাপের মধ্যে অ্যাসাইনমেন্ট নামে একটা সিকোয়েন্স আছে, সেখানে অ্যাসাইনমেন্টের ভিডিও এবং অ্যাসাইনমেন্টের যে পিডিএফগুলো পাবো। বৃষ্টি আপু কী অবস্থা? এই স্যার ভালো। আর ঘুম আসতেছে একটু। ঘুম আসতেছে সেটা বুঝছি, কিন্তু আপনার যে স্যার প্রতিদিন মিটিং হলে ভালো হয়। আপনার এই টাইমটা একদম পারফেক্ট টাইম না। রাতে হলে ভালো হয়। আচ্ছা, ভালো মন্দ এগুলো তো আপনারা ওনাদেরকে বললে ওনারা চেঞ্জ করে দেবে বা ই করবে। এক টাইমে তাই না, মোটামুটি এটা একটা রেগুলার চেঞ্জ করে থাকে। হ্যাঁ, আলী হোসেন ভাই কিছু বলতে চাচ্ছি। স্যার ক্লাস নেন, তাসনিম মরিন স্যার ক্লাস নেন। আমি শুধু দেখতে আসছি যে কারা কারা ঘুমিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আসলে গতকাল আমাদের আর কি একটা অ্যাসাইনমেন্ট 3 নাম্বারটা যেটা আমাদেরকে সাথে নেওয়া হয়, ইভেন আমাদেরকে কোনো রকমের কোনো নোটিশ দেওয়া হয় কিছু নেওয়ার কোনো না। আর আরেকটা বিষয় স্যার আসলে বলতে চাই, না বলার মধ্যে যেটা যে আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা করা হয়েছে স্যার, মানে করে দেওয়া হয়েছে, এই গ্রুপে তো অবশ্যই যেমন আমাদের জাহিদ স্যার আমাদের মেন্টর হিসেবে আছেন, সে সাথে আরেকজন তো অবশ্যই বিদ্যাবাড়ির এই দায়িত্ব রয়েছে, তাই না স্যার? সুতরাং কোনো রকমের কোশ্চেন করা হলে এই অ্যান্সার পেতে মনে করেন একটা নির্ভর হয়ে যায়। তো তারা যদি তাহলে আমাদের অ্যান্সারগুলো পেতে আমাদের সুবিধা হতো। কমিউনিকেশন যত হতো স্যার তত আর কি ভালো লাগতো আর কি। এই বিষয়টা ঠিক আছে, ইনশাল্লাহ বলবো যে আপনাদের আরও দু একজন মেন্টর থাকলে আপনাদের সুবিধা হয়। এই তো চলেন, আমরা আবার ফিরে যাচ্ছি। প্রথমে আসেন সেক্টর গ্রুপস। সেক্টরগুলোর নাম আর একটা ছোট্ট করে মানচিত্র রেখে সেইখানে সেক্টর কমান্ডারদের নাম এগুলো লিখে আমরা দিতে পারি। 1 নম্বর সেক্টর বা সেক্টর নাম্বার 1 এটা ছিল চট্টগ্রাম। আমি মূল জেলাগুলোর নাম দিচ্ছি, হ্যাঁ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এবং এটার সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, আর মেজর রফিকুল ইসলাম। ওদের পদবিগুলো চাইলে লিখে নিতে পারেন। মেজর পদবি ছিল, মেজর পদবি ছিল মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম। সেক্টর নাম্বার 2 যেটা ছিল, সেক্টর নাম্বার 2 কোথায় ছিল বলতো? সেক্টর নাম্বার 2 এর মধ্যে ছিল ঢাকার কিছু নোয়াখালী নোয়াখালী ও ঢাকা। কিন্তু অন্তত রাতাবাড়ি রেল লাইনের পূর্ব দিক থেকে রেল লাইন আমরা ওই জিনিসগুলো করবো যেটা পরীক্ষায় আসে।
ধরেন আপনি করলেন কুমিল্লার আংশিক, অমুক জায়গার আংশিক, অমুক জায়গার এত এত, বাট এটা কিছুই মনে থাকবে না এবং পরীক্ষায় এখান থেকে পরিমাপ করতে প্রশ্নটা আসে কি যে ঢাকা জেলা বা বিশেষ সময় মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, এইভাবে প্রশ্নটা হয়। আর যদি এইভাবে প্রশ্ন হয় সেক্ষেত্রে আপনি যাতে সহজে উত্তর করতে পারেন এইটুকু মাথায় রাখতেই হবে। 2 নম্বরে নোয়াখালী, ঢাকা, ফরিদপুর ছিল, কুমিল্লার অংশবিশেষ ছিল, আখাউড়ার রেল লাইনের মাথা পর্যন্ত ছিল। এটা কীভাবে এটা মানচিত্র আঁকলে সহজে বুঝতে পারবেন। want to lost my way on the ground. Hindu driver must be held responsible for his own actions and for it and beings under all conditions. এইবার আসেন এইখানে 1 নম্বর সেক্টর বলতে এই সেক্টরটা, 2 নম্বর সেক্টর বলতে এই সেক্টরটা, 3 নম্বর বলতে এই সেক্টরটা। 1, 2, 3, সিলেটের কিছু অংশ নিয়েছিল সেক্টর নাম্বার 4, বাকি অংশ নিয়েছিল সেক্টর নাম্বার 5। এরপর সেক্টর নাম্বার 6 ছিল এইখানে, সেক্টর নাম্বার 6। রিটেন এক্সামে কি ম্যাপ মোটামুটি আঁকলেই হয়? হ্যাঁ, ম্যাপ মোটামুটি আঁকলেই হয়। ইভেন আমি তো আমার রুমমেট একজন আছে পাশের রুমে, উনি পুলিশ ক্যাডার করেছে 40-এ, ওনাকে আমি এইভাবে বাংলাদেশের ম্যাপ আঁকতে দেখছি। উনি এইভাবে বাংলাদেশের ম্যাপ আঁকতে পারে, বুঝতে পারছেন? এবং সে রাশি ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য যুদ্ধের সম্পর্কে যখন লিখতো সে এইভাবে ম্যাপ আঁকতো যে এইটা লিখে রাখতো এই জায়গায় রাশিয়া, আর এটা লিখতো সেই ইউক্রেন, এই তার ম্যাপ শেষ। বাট সে কিছু না কিছু আঁকতো, খাতা খালি রাখতো না, কিছু না কিছু আঁকতো, বারবার কিছু না কিছু এঁকে আসতো। তো আপনি যে চিত্রশিল্পী হওয়ার প্রয়োজন নেই, জাস্ট মূল থিমটা ঠিক থাকলেই হলো। আপনি যে বোঝাতে চাচ্ছেন পরীক্ষক জিনিসটা বুঝলেই হলো, এটা জন্য আপনার চিত্রকর হওয়ার প্রয়োজন নেই। এটা হলো আমাদের সেক্টর নাম্বার 6। এরপর আসেন সেক্টর নাম্বার 7। এটা সেক্টর নাম্বার 7, আর এই 5টা হলো সেক্টর নাম্বার 8। মুজিবনগর, মেহেরপুর এগুলো সেক্টর নাম্বার 8-এ পড়েছিল এইখানে। আর এটা হলো সেক্টর নাম্বার 7, সেক্টর নাম্বার 9 বরিশাল, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলো। আর সেক্টর নাম্বার আচ্ছা, সেক্টর নাম্বার 10 হলো নৌ কমান্ডোদের সেক্টর, আর সেক্টর নাম্বার 11 হলো ময়মনসিংহ বিভাগ, যেটা এই বিভাগের আশপাশের জেলাগুলোর সেক্টর ছিল। এখন আসলে এই সেক্টর কমান্ডার কারা ছিলেন এবং কোন জেলার নাম লিখবেন, শুধু ওই জেলাটার কথা বলে দিচ্ছি। নোয়াখালী লিখবেন, কুমিল্লার অংশবিশেষ মানে কুমিল্লা এই পাশেও লিখতে হয়, ও পাশেও লিখতে হয়। নোয়াখালী, কুমিল্লা এবং ঢাকা এই 3টা জেলার নাম লিখবেন। নোয়াখালী, কুমিল্লা, ঢাকা। আর এখানে দায়িত্বে ছিলেন ফরিদপুরেরও অংশবিশেষ ছিল, কিন্তু ফরিদপুর পরীক্ষা আসেনি, পরীক্ষা এসেছে ঢাকা জেলা। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ওকে, এইভাবে আপনি জাস্ট লিখলেই হলো। এরপরে আসেন নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, এবং এইখানে সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। এবং মেজর ATM হায়দার। মেজর ATM হায়দার এবং মেজর খালেদ মোশাররফ। ওকে, এই 2 জনের নাম শুরু করলে হলো। এরপরে আসেন 3 নম্বর সেক্টরে, মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান, সেক্টর নাম্বার 3। আর এই যে সেক্টর নাম্বার 3 ছিল মোটামুটি বাকি অংশ যেটা ছিল আর কি, কুমিল্লার এইদিকে বাকি অংশ এবং ওইদিকে ভৈরব, লাকসাম এই অঞ্চলগুলো নিয়ে।
একটা নামও যদি আপনি মনে নাও রাখতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। যদি একটা নামও আপনি নাও মনে রাখতে পারেন, শুধু একটা জেলার নাম মনে রাখতে পারেন, যেহেতু রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ এই 3 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, ওটা নাম মনে রাখতে পারেন ভৈরব কিশোরগঞ্জ। ভৈরব যেহেতু জেলা না কিন্তু প্রস্তাবিত জেলা, ওই হিসেবে ভৈরবের নাম মনে রাখতে পারেন, কিশোরগঞ্জের নাম মনে রাখতে পারেন, নরসিংদীর নাম মনে রাখতে পারেন। সেক্টর নাম্বার 3 একটা দুইটা জেলার নাম বলে দেয়, যে জেলার নাম আসার মতো আর কি পরীক্ষায় যদি আসে। কিশোরগঞ্জ স্যার এগুলো সদর দপ্তর করা হয়? না, এগুলো কখনোই আসেনি, এ যাবৎকালে কোনোদিন পরীক্ষা আসেনি। মানে ভাইয়া আমরা প্রস্তুতির জন্য আগে কি বলি, যে আগে হলো আপনি বিগত প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করে ফেলবেন। দ্বিতীয় হলো আপনি পুরো সিলেবাসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তৃতীয় আপনি পড়া শুরু করবেন। আল্লাহ হিসাবে অনেক জিনিস আছে যেগুলো পড়ে পড়ে অরিজিনাল তথ্যগুলো আর মাথায় থাকে না, বলে প্রেশার বেশি হবে। সেক্টর কমান্ডারদের নাম কিন্তু একেবারে শিওর গেল কই, এই জায়গায় আমি না লিখছিলাম। দেখেন স্যার, ও সবগুলা আলোচনা আমি বলছিলাম শুধু না, জি স্যার। মেজর শফিউল্লাহ আর হলো মেজর নুরুজ্জামান। আরও একজন নুরুজ্জামান ছিলেন, মেজর কাজী নুরুজ্জামান। ওই 5 নম্বর সেক্টরে ছিলেন। স্যার ওটা 7 নাম্বার। মেজর কাজী নুরুজ্জামান আর কি হলো মেজর নুরুজ্জামান। ওকে, গেল এই 3টা সেক্টর। এরপরে আসেন 4 নম্বর সেক্টর, মেজর সিআর দত্ত বীরত্ব। এই যে 4 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর সিলেটের নিচের অঞ্চল। নিচের অঞ্চল যেটা হলো মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো কি গঠিত ছিল। সিলেটের কিছু অংশ, এটাও সিলেটের কিছু অংশ লিখবেন, উপরেরটা 5 নম্বরও লিখবেন সিলেটের কিছু অংশ। আর কিছুই করার প্রয়োজন নেই এখানে। কিছু অংশতে নিচের অর্ধেক করতে পারেন। এইখানে মূলত করেছে একটা হলো মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার, আর আংশিক করেছে হলো হবিগঞ্জ আংশিক। এই দুইটা অঞ্চলই মূলত গঠিত হয়েছিল এবং এইখানে সেক্টর কমান্ডার কে ছিল দেখেন। এইখানে সেক্টর কমান্ডার ছিল হলো 4 নম্বরে মেজর সিআর দত্ত বীরত্ব। সেক্টর নাম্বার 4 মেজর আর দত্ত। আর 5 নম্বরে কে ছিলেন মেজর মীর শওকত আলী। 5 নম্বর সেক্টর ছিল আংশিক, সিলেটের কিছু অংশ নিয়ে গঠিত। 5 নম্বর সেক্টর সিলেটের যে বাকি অংশ নিয়ে গঠিত। সিলেটের বাকি অংশ মানে সিলেট জেলা। আর এইখানে আছে ওকে, বাকি অংশ সিলেটের, এটা লিখতে সিলেটের বাকি অংশ। আর এখানে দেখেন মেজর মীর শওকত আলী। 5 সেক্টর নাম্বার 5 হলো সিলেটের বাকি অংশ। ময়মনসিংহের একেবারে অল্প এলাকা আংশিক ছিল, ময়মনসিংহের আংশিক ছিল। বর্তমান যে ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা, এই জেলাগুলোর আংশিক, অর্থাৎ শেষ মাথার যে 2 জেলা আছে, এই 2 জেলার একেবারে অল্প কিছু এলাকা ছিল। ওইগুলো না লিখলেও চলবে। এইটুকুই ডিটেলসে দেখেন যে সিলেটের বাকি অংশ 4 নম্বরের পরে যেগুলো বাকি থাকে এই অংশগুলো, এবং এরপরে লিখতে পারেন হলো এখানকার সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী। মেজর মীর শওকত এরপর আসেন 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর তো সমগ্র রংপুর বিভাগ। 6 নম্বর সেক্টর হলো সমগ্র রংপুর বিভাগ। 6 নম্বর সেক্টরে লেখেন 6 সমগ্র রংপুর বিভাগ। এবং 6 নম্বরের সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার বাশার। উইং কমান্ডার বাশার, এম এ বাশার। স্যার এগুলো সম্পর্কে ভালো করে একটু বুঝিয়ে দিবেন।
ভালো বলতে এই পর্যন্ত করলেই হবে, বেশি ভালো আর না হলেও চলবে। এইটুকু ভালো আপনি করতে পারলেই, কারণ মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখবেন সামনে আরো অনেকগুলো কথাবার্তা বাকি আছে। এটা তো শুধু একটা অংশ, সেক্টর কমান্ডার নিয়ে আমরা বলছি, এরপরে আরো অনেক কিছু বাকি আছে, সেগুলোতে গেলে করবো আমরা। সেক্টর নাম্বার 7, জাস্ট আমি এরপরে আসেন 7 নম্বর সেক্টর। হ্যাঁ, 7 নম্বর সেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, এই অঞ্চলগুলো। কিন্তু না, কুষ্টিয়া এটার মধ্যে পড়েনি, কুষ্টিয়া নিচে পড়েছে। 8 নম্বর সেক্টরের মধ্যে চলে গেছে কুষ্টিয়া, মুজিবনগর, মেহেরপুর, এইগুলো পড়েছে 8 নম্বর সেক্টরে। সাথে এগুলো মূলত রাজশাহী বিভাগের কিছু অংশ। রাজশাহী অংশগুলো কি কি, এর মধ্যে কোন কোন জেলা লিখতে পারেন, পরীক্ষা আসার মতো জেলা আছে। কিশোরগঞ্জের ওইটা আরেকবার দেখান। আচ্ছা, কিশোরগঞ্জের ওইটা আরেকবার দেখাবো আমি। তার আগে এই জায়গায় আসেন। এই জায়গায় জেলা ছিল 7-এর মধ্যে সর্বশেষ পাবনায় এসে শেষ হয়েছে। পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ। এর মধ্যে শুধু পড়বেন হলো 1 নম্বর সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। যেহেতু ভাইয়া এইগুলো মিল আছে কোথায় দেখেন, চাঁপাইনবাবগঞ্জ মিল আছে, গৌড় জনপদের অংশ ছিল চাঁপাইনবাবগঞ্জ, এ হলো পাবনা, এই অঞ্চলগুলো। এই অঞ্চলগুলো নিয়ে গঠিত 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে বলেন তো? 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর নাজমুল আহমেদ, মেজর নাজমুল, আর কে? মেজর নাজমুজ্জামান। কাজী শব্দটা মনে রাখেন। হ্যাঁ, উনি হলেন মেজর কাজী নুরুজ্জামান, আর একজন হলেন মেজর নুরুজ্জামান। গেল। এরপর আসেন আমাদের 8 নাম্বার সেক্টর। 8 নাম্বার সেক্টর নিয়ে কি প্রশ্ন হয়েছে এজাবৎকালে পরীক্ষায়? যতবার প্রশ্ন এসেছে, মেহেরপুর মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, বা মুজিবনগর মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, অথবা মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এইভাবে করতে হয়, কারণ ওই সময় কুষ্টিয়া থেকেই শুরু হয়েছে হিসেবটা। হ্যাঁ, কুষ্টিয়া তখন মেহেরপুর জেলা ছিল না, ছিল কুষ্টিয়ার অন্তর্ভুক্ত। এছাড়া এখানে যশোর আসতে পারে, যেহেতু প্রথম শব্দমুক্ত জেলা যশোর, এবং নড়াইল আসতে পারে নূর মোহাম্মদের বাড়ি, সেই হিসেবে ল্যান্স নাইক নূর মোহাম্মদের বাড়ি। তাহলে এখানে লিখে নেন যশোর, কুষ্টিয়া, এরপর নূর মোহাম্মদের বাড়ি হলো নড়াইল, যশোর, কুষ্টিয়া, নড়াইল। যশোর প্রথম শব্দমুক্ত জেলা, আর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত ছিল সেই সময় মেহেরপুর, বর্তমানে মেহেরপুর জেলা। আর এই মেহেরপুরে ছিল মুজিবনগর। এখানে প্রশ্ন আসতে পারে যে মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান। মেজর আবু ওসমান। সাউন্ড অফ করে দেন ভাইয়া, যাদের সাউন্ডের সমস্যা তারা সবাই মিউট থাকেন। আমি চাইলে আবার, আপনারা চাইলে আমি মিউট করে দেব।
আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি। একটা কাজ করেন, আপনারা আনমিউট থাকেন কিন্তু নিজেরা একটু মিউট করে থাকেন, তাহলে সুবিধা হবে। স্যার আমাদের শুধু বিয়ার ধারণা কথা বলতে পারবো, কথা বললে কি হয় যে কোনো জিনিস যদি আমার মিসিং হয়ে যায় বলতে, বা কোনো তথ্য আপনার মনে হয় যে এটা অ্যাড করা উচিত, আপনি বললেন বাকি সবাই জেনে গেল, তাই না? ওটা better, কিন্তু এই জন্য আপনাদেরকে মিউট থাকতে হবে। যখন লাগবে তখন আনমিউট করে কথা বলে নিলেই হলো। মেজর আবু ওসমান আর মেজর এম এ মন্টু। গেল আমাদের দুজনের কথা। 8-এর পরে যদি সেক্টর নম্বর 9-এ আসি আমরা, সেক্টর নম্বর 9 দেখে কি মনে হয়? আমরা জেলাগুলো চিনি না, মানচিত্র আছে না সবার কাছে? সবার আছে? একেবারে যে কয়জন আমার সাথে এখন আছেন প্রত্যেকের মানচিত্র আছে না? লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই আপনাকে দেখা গেল মুক্তিযুদ্ধের বেসামরিক প্রশাসন সম্পর্কে লিখুন, তাহলে ওই যে মুজিবনগর সরকার নিয়ে লিখুন, মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন সম্পর্কে লিখুন। যদি এই ধরনের একটা প্রশ্ন 10 নম্বরের হয়, বা মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ সম্পর্কে লিখুন 10 নম্বরের প্রশ্ন হয়, তখন কিন্তু এগুলো আপনাকে ডিটেলসে মুখস্থ লিখতে হয়। এই জিনিসটাই আপনি যদি প্রিলিতে ভালো করে পড়ে রাখেন, তাহলে জিনিসটা আপনি এগিয়ে থাকলেন। এই কথাটা আমি বলতে চাচ্ছি। সেক্টর নম্বর 9 কোথায় ছিল বলেন তো? পরীক্ষার প্রশ্ন আসে বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, পরীক্ষার প্রশ্ন আসে খুলনা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, পরীক্ষা আসে সাতক্ষীরা বা সুন্দরবন কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। সাতক্ষীরায় একটা আঞ্চলিক বাহিনী ছিল, নাম মনে আছে আপনাদের কারো? আমি অবশ্যই আশা করি যে এই জিনিসগুলো আপনারা আগেই করে রেখেছেন, তাই না? মনে থাকে না। সাতক্ষীরায় একটা আঞ্চলিক বাহিনী ছিল না, জিয়া বাহিনী সুন্দরবনে ছিল, কাদেরিয়া বাহিনী ছিল কোথায় বলতে পারেন কেউ? আচ্ছা ওইগুলোতে আমরা আসছি, আঞ্চলিক বাহিনীগুলো আমরা পড়বো, আমরা মুক্তিযুদ্ধের আজকে পর্ব 2 এইগুলো সবই পড়বো। আসেন, এটা হলো 9 নম্বর জেলা, মানে 9 নম্বর সেক্টর। এই সেক্টরে বরিশাল, খুলনা, সাতক্ষীরা এটা ছিল প্রধান। এছাড়াও বাগেরহাট ছিল এটার মধ্যে অন্তর্ভুক্ত। সুন্দরবন যেহেতু বাগেরহাটের অন্তর্ভুক্ত, তাই বাগেরহাটের নামও করতে পারেন, বাগেরহাট। এরপর আসেন, এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর এম এ জলিল। হ্যাঁ, কে লিখছে উত্তর? কে লিখছে? কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল। উত্তর ভালো লিখছে। ক্যামেরা সবার অফ করতে বলেন। স্ক্রিনে অন্য পিকচার আছে কেন? স্পটলাইট তো করা আছে স্যার, সমস্ত পিকচারগুলো সামনে চলে আসতেছে স্যার। স্যার বারবার যাদের ভিডিও অন করা তাদের আর হবে না, আর হবে না, আর হবে না, ঠিক করা আছে, সমস্যা নেই, আর হবে না, ঠিক করা আছে। মেজর এম এ জলিল। আর অতিরিক্ত দায়িত্ব হিসেবে মেজর এম এ মঞ্জুর এইখানে কয়েকদিন দায়িত্ব পালন করেছেন। মেজর এম এ মঞ্জুর তিনি এখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কয়েকদিন দায়িত্ব পালন করেছিলেন, বাট এই সেক্টরের মূল দায়িত্ব ছিল মেজর এম এ জলিল ওনার। এবং মজার কথা হলো মেজর এম এ জলিল উনি কখনো মুক্তিযুদ্ধের কোনো কিতাব পাননি, এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে ওনাকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতারও করা হয়েছিল। এখন বলেন 10 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কারা ছিলেন? 10-এর সেক্টর কমান্ডার কারা ছিলেন? নৌবাহিনীর অধীনে না, তারা যখন যেই সেক্টরে যুদ্ধ করেছে ওই সেক্টরের সেক্টর কমান্ডারের অধীনে তারা যুদ্ধ করত। কারণ ধরেন অপারেশন জ্যাকপট পরিচালিত হয়েছে কোথায় কোথায়? 2টা সমুদ্র বন্দর এবং 2টি হলো নদী বন্দর। নদী বন্দর 2টার একটা হলো চাঁদপুর নদী বন্দর, একটা হলো নারায়ণগঞ্জ নদী বন্দর। এখন এই নদী বন্দর কি সমুদ্রের মধ্যে, এই সেক্টরের মধ্যে ওটা আসে কোথায়? এই জায়গায় না, 2 নম্বর সেক্টরে আসে না, ঢাকায়, নারায়ণগঞ্জ, চাঁদপুর, তাহলে সেগুলো সব 2 নম্বর সেক্টরের মধ্যে আসে। ওই যে নদী বন্দরগুলোতে অপারেশন পরিচালনার জন্য ওনারা মূলত ওই সেক্টরের যিনি সেক্টর কমান্ডার তার আন্ডারে কাজ করেছেন। এই জন্য বলা হয় যে এই সেক্টরগুলো নৌ সেক্টর ছিল, বাট এরা কোনো সেক্টর কমান্ডার ছিল না। বলেন যুদ্ধের সুবিধার্থে
অঞ্চলগুলোকে আলাদা আলাদা ভাগ করে এক একজনকে দায়িত্ব দেওয়া হয় যাতে যুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর এই আসেন সর্বশেষ আমাদের 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টরটা কারা কারা দায়িত্বে ছিলেন এবং 11 নম্বর সেক্টর কোথায়? ময়মনসিংহে ময়মনসিংহ একেবারে ডিরেক্ট যে বিভাগটা, ময়মনসিংহ বিভাগের মধ্যেই 11 নম্বর সেক্টর ছিল এবং 11 নম্বর সেক্টরের মধ্যে ভাইয়া আংশিক ছিল নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, এরপর জামালপুর, এরপর কিছু অংশ ছিল কুড়িগ্রামের। হ্যাঁ, কিছু অংশ, এগুলো অল্প কিছু অংশ এটার মধ্যে পড়েছিল। তো এই সেক্টরটা মূলত ময়মনসিংহ বিভাগকে নিয়ে গড়ে উঠেছিল 11 নম্বর সেক্টর। এবং এই সেক্টর কমান্ডার কারা ছিলেন? ময়মনসিংহ বিভাগ এখানে একবারে সেক্টর কমান্ডার কারা ছিলেন 11 নম্বর সেক্টর? বলেন একজনের নাম হামিদুল্লাহ। কি আবেদিন? জয়নাল আবেদিন। তাহের, মেজর আবু তাহের কোথায় ছিলেন? একটা হলো জয়নুল আবেদিন, আরেকজন কি? জয়নুল আবেদিন খুব বেশি না। 11 নম্বরে জয়নুল আবেদিন আসছে কোথা থেকে? 11 নম্বরে হামিদুল্লাহ এবং তাহের। 11 নম্বরে মেজর হামিদুল্লাহ, স্কোয়াড্রন লিডার আবু তাহের। টাঙ্গাইলের একেবারে অল্প কিছু অংশ, টাঙ্গাইলের অল্প কিছু অংশ এটার মধ্যে পড়েছিল। এটা মূল টাঙ্গাইলের ম্যাক্সিমাম অংশ গেছে পুলিশের মধ্যে, কি বলে আমাদের এই যে 7 নম্বর সেক্টরের মধ্যে। মেজর হামিদুল্লাহ এবং স্কোয়াড্রন লিডার, বিমান বাহিনীর কয়জনের নাম বললাম আমরা? উইং কমান্ডার বাশার, আর হলো স্কোয়াড্রন লিডার আবু তাহের। স্কোয়াড্রন লিডার আবু তাহের। ওকে, এই গেল আমাদের সেক্টরগুলো। এখন সেক্টরগুলো আমরা মুছে ফেলে বাকি অংশে আবার ফিরে যাব। তার আগে এইটুকু ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। এরা হলো সেক্টর ট্রুপস বা সেক্টর ভিত্তিক যে বাহিনীগুলো ছিল এই বাহিনীগুলো। এখন আসেন ব্রিগেড ফোর্স। ব্রিগেড ফোর্স মানে বিশেষ করে আবার এই সেক্টরগুলোকে ভাগ করা দেওয়া হয়েছিল 3টি ব্রিগেডে। এই ব্রিগেডগুলো এই সেক্টরের মূল দায়িত্বটা পালন করত। তারা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করত। এরকম সেক্টর ছিল কোনটা কোনটা বলেন তো? 1 নম্বরে এস ফোর্স, এরা হলো ব্রিগেড ফোর্স। ব্রিগেড ফোর্সের অধীন ছিল 3টা ফোর্স। একটা হলো এস ফোর্স, আরেকটা হলো জেড ফোর্স, আরেকটা হলো এ ফোর্স। এইখানে ভাই একেবারে সাল তারিখ ধরে ধরে বা তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে ধরে ধরে এগুলো পড়ার দরকার নেই। লেকচার শিটে আছে, জাস্ট আপনারা রিডিং চাইলে করতে পারেন, কিন্তু এইগুলো মনে রেখে মাথা ভারী করার কোনো প্রয়োজন নেই। এগুলো কখনো ডিটেলসে আসেনি, সর্বোচ্চ এসেছে যে এই ফোর্সের প্রধান কে ছিলেন। ইভেন হ্যাঁ, অধিনায়কের নাম। ইভেন এখানকার কোনো তারিখ আসেনি যে এটা কবে গঠিত হয়, ওইটা কবে গঠিত হয়। যদি এগুলো তারিখ লেকচার শিটে সব দেওয়া আছে, যেমন জেড ফোর্স এটা হলো আপনার গঠিত হয় জুলাই মাসে, সেপ্টেম্বর মাসে গঠিত হয় কে ফোর্স, মোস্ট প্রবলি কে ফোর্স সেপ্টেম্বরে, আর সর্বশেষ যেটা অক্টোবর মাসে গঠিত হয় আমাদের এস ফোর্স। তো দেখেন জেড ফোর্সের জিয়াউর রহমান নাম তো একেবারে সাথে সাথে দেওয়া আছে, জেড মানে জিয়াউর রহমান, এর সব আপনারা জানেন, কমন জিনিস। এবং এখানে শুধু আলাদা করে জিয়াউর রহমান, আর এই জেড ফোর্স গঠিত হয় জুলাই মাসে। জিয়া জুলাই, দেখেন মিল আছে না? জিয়া জুলাই দুটাই জ দিয়ে একই জিনিস। আবার এস হলো মেজর কে বলেন, এবং এস ফোর্স গঠিত হয় কবে বলেন? অক্টোবর, সর্বশেষ অক্টোবর। আর সেপ্টেম্বরে গঠিত হয় কে ফোর্স, মেজর খালেদ মোশাররফ।
গঠিত হয় অক্টোবরে। এই বাহিনী কোথায় যুদ্ধ করেছে বা কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল তাদেরই এগুলো কোনোটা প্রয়োজন নেই, কারণ সামনে আরো অনেক পড়া আছে যেগুলো আপনার মনে রাখতে হবে। এই জায়গাটা শুধু এই পর্যন্ত করে যেটা করবেন, যদি আপনি একটা টেক্সট না সরি হোয়াইট বোর্ড মার্কার কিনতে পারেন, মানচিত্র আছে না, মানচিত্রের উপরে তো পলি করা, তো মানচিত্র অক্টোবরে স্যার না সেপ্টেম্বর আমি লিখতে চাইছি, অক্টোবর তো লিখে গেছি, কথার তালে তালে এটা লিখেছি, এটা সেপ্টেম্বর। সেপ্টেম্বর ওকে আসেন সেপ্টেম্বরে। তো যেটা করবেন সেটা হলো যে মানচিত্রের মধ্যে দাগ দিয়ে এই জায়গাগুলো লিখবেন, নিজের ইচ্ছা মতো লিখতে থাকবেন। ওই জায়গাগুলো মানচিত্রে দাগ দিবেন, দাগ দিয়ে বাহিনীগুলোর নাম লিখবেন, সেক্টর ট্রুপসের নাম লিখবেন, স্পেশাল ফোর্স যেগুলো ছিল এই যে ব্রিগেড ফোর্স এদের নাম লিখবেন, এরা কোথায় যুদ্ধ করেছে এক দেয়া আছে লেকচার শিটে, ওটা দেখে মানচিত্রের মধ্যে দাগ দিবেন, তাহলে দেখবেন এমনিতেই অনেক কিছু ভিজুয়ালাইজেশন হবে এবং পড়াগুলো মনে থাকবে সহজে। লেখা মিশে যায়, হ্যাঁ লেখার পরে মিশবে না তো, আপনি একটু কালো কালি নিয়ে লিখবেন মানচিত্রে, আবার লেখা শেষ হলে এগুলো তুলে ফেলবেন, মুছে ফেলবেন দিন শেষে, সন্ধ্যা পর্যন্ত এটা রাখবেন। আবার পরের দিন আর একটা অংশ পড়লেন, ওই অংশটা দাগ দিয়ে পরে এটা মুছে ফেললেন, তাহলে এগুলো মনে থাকবে বেশ ভালোভাবে ইনশাল্লাহ। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগাবে। এটা গেল আমাদের দুই বাহিনী। এরপর আসেন মুক্তি বাহিনী। এটা 41তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল মুক্তিযুদ্ধের সময়। গণবাহিনী 41 না 43 কোনটা এসেছিল, দুইটার একটা দেখুন একটা। গণবাহিনী কবে গঠিত হয়? মুক্তি বাহিনীরই একসময় গণবাহিনীর নাম ছিল এবং এই গণবাহিনী গঠিত হয় 11ই এপ্রিল। এই তারিখটা লেখা শিটে পাবেন না, 11ই এপ্রিল। এটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, মোস্ট প্রবলি এটা 43তম প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। যে গণবাহিনী কবে গঠিত হয় বলেন? স্যার এই লেকচারটা কি বাইন্ডিং করে দিবেন স্যার নাকি টানা করতে থাকবো? আপনারা রিডিং করবেন এবং যেই তারিখগুলো আমি লিখে দিচ্ছি এই তারিখগুলো শুরু করে রাখার চেষ্টা করবেন, আরগুলো শুরু করলেই হবে অ্যাজ ইউজুয়াল। এরপর আসেন মুজিব বাহিনী। মুজিব বাহিনী সম্পর্কে কিচ্ছু করার দরকার নেই, শুধু একটা কথা বলবেন, মুজিব বাহিনী গঠিত হয় যুদ্ধের শেষে। দেশ যাতে কোনো বিচ্ছিন্নতা বাহিনী বা কারো হাতে না চলে যায় সেই জন্য যুদ্ধের শেষে গঠিত হয় মুজিব বাহিনী। এবং মুজিব বাহিনীর মূল দায়িত্বে ছিলেন যুবলীগের নেতৃবৃন্দ। তাদের মধ্যে একজন এই কয়েকদিন আগে মারা গেলেন, কে সে বলেন তো? কয়েকদিন আগে বলতে গতকাল কিনা পরশু দিন মারা গেছেন, নাম বলেন? সিরাজুল আলম না সিরাজুল ইসলাম ওনার নাম? কনফিউজ হওয়া যাবে না। দেখেন 41তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা একটা প্রশ্ন ছিল, কোন বাংলাদেশি কো-ওয়ার্কার হিসেবে ইউটিউবে কাজ করেছেন? প্রতিষ্ঠাতা, সরকারি প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন জাওয়াদ আলম, জাওয়াদ করিম, জাভেদ করিম, জাভেদ আলম, আলম না করিম বলেন? একটু কনফিউজ হয়ে যাওয়ার মতো কিনা বলেন? যদি এরকম ক্লোজ অপশন দেয় তখন কিন্তু ঝামেলা বাঁধবে, এটা যাতে না বাঁধে এই জন্য এভাবে গুছিয়ে আপনি করে রাখলে জিনিসগুলো সুন্দর হবে। 11ই এপ্রিল যুদ্ধের শেষে গঠিত হয় এই মুজিব বাহিনী। সিরাজুল আলম এইখানে দায়িত্বে ছিলেন, ফজলুল হক ছিলেন এটার মূল দায়িত্বে, ফজলুল হক মনি, সিরাজুল আলম, আব্দুর রাজ্জাক ওনারা ছিলেন এই মুজিব বাহিনীর দায়িত্বে। এরপর আসেন মুজিব বাহিনী। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে গণবাহিনী মুক্তি বাহিনী থেকে গণবাহিনী তৈরি হয়, এটার নাম ছিল গণবাহিনী, পরে এদের নাম দেয় মুক্তি বাহিনী। স্যার এর আগে মুক্তি ফোর্স থেকে মুক্তি বাহিনীতে রূপান্তর হয়, এটা তো 9 এপ্রিল হয় স্যার, সরি হ্যাঁ 9 এপ্রিল হয়। পরবর্তীতে 11 এপ্রিল এদের নাম হয়ে যায় গণবাহিনী। এটাই মুক্তি নামে পরবর্তীতে পরিচিত ছিল এবং এই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়। তখন এই জিনিসটা নিয়ে কনফিউশন ছিল সবার এবং ম্যাক্সিমাম মানুষ 10 এপ্রিল উত্তর করেছিল, 9 আর 11 মাঝখানে 10 এপ্রিল উত্তর করে এসেছে। সর্বশেষ কি মুক্তি বাহিনী ছিল না, মুক্তি বাহিনী ছিল, গণবাহিনী থেকে সর্বশেষ এদের নাম ছিল মুক্তি বাহিনী। এরপর আসেন মুজিব ব্যাটারি। মুজিব ব্যাটারি কবে গঠন করা হয়?
মুজিব ব্যাটারি গঠন করা হয় ভারতে, জুলাই মাসে এটা গঠন করা হয়। এইটার তারিখটা মনে রাখতে পারেন। মুজিব ব্যাটারি কি বলতে পারেন কেউ? আর্টিলারি ব্যাটালিয়ন। আর্টিলারি বলতে যাদের কাছে ট্যাঙ্ক, কামান, ভারী অস্ত্র শস্ত্র থাকে, এরকম একটা বাহিনী। ভারত থেকে 6টা কামান পেয়েছিল, সেই কামান দিয়ে জুলাই মাসে 22 জুলাই গঠন করা হয় মুজিব ব্যাটারি, এবং এটা ভারতে বসে গঠিত হয়। এবং এই মুজিব ব্যাটারি যুদ্ধ করে 2 নং সেক্টরে। যেমন ক্র্যাক প্লাটুন একটা বর্তমানে কমন প্রশ্ন হয়ে গেছে, এখন সবাই জানে। শুরু থেকে কিন্তু 38-40তম বিসিএসে এত ডিটেলস আসতো না যুদ্ধের। হ্যাঁ, ক্র্যাক প্লাটুন কোথায় যুদ্ধ করেছে, ক্র্যাক প্লাটুনে কারা কারা যুদ্ধ করেছে, এগুলো অত ডিটেলসে আসতো না। বাট এখন যে কোনো ধরনের প্রশ্ন আসে, তাই মুজিব ব্যাটারি কোথায় যুদ্ধ করেছে এটাও জেনে রাখলেন, যে তারা 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে, এবং এটা গঠিত হয় 22 জুলাই, এবং এটা গঠিত হয় ভারতে বসে। এটা গঠিত হয় ভারতে বসে। এই পর্যন্ত। এখন আসেন ক্র্যাক প্লাটুন নিয়ে একটু ডিটেলসে লাগবে, ক্র্যাক প্লাটুনের ডিটেলসে লাগবে। আর ক্র্যাক প্লাটুন সম্পর্কে বলতে গেলে প্রথমে আসেন ক্র্যাক প্লাটুন কারা কারা যুদ্ধ করেছেন এবং ক্র্যাক প্লাটুন কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, এইগুলো আমরা বলি। ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুনের যারা যুদ্ধ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য অনেকেই আছে যাদের নাম কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন যুদ্ধ করে 2 নং সেক্টরে, তাই না? 2 নং সেক্টরে ক্র্যাক প্লাটুনের উল্লেখযোগ্য যোদ্ধা, মানে তাদের যুদ্ধ ছিল গেরিলা পদ্ধতির যুদ্ধ। সরাসরি সম্মুখ যুদ্ধে বা সম্মুখ আক্রমণে তারা অংশগ্রহণ না করে তারা ঝটিকাভাবে অভিযান চালাতো, এবং ক্র্যাক প্লাটুনের মোট সদস্য ছিল 17 জন সদস্য, যারা ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছিল। 17 সদস্য বিশিষ্ট একটা গেরিলা দল ছিল তারা, এবং এই গেরিলা দলের উল্লেখযোগ্য যোদ্ধা ছিলেন 1 নম্বরে শহীদ শফি ইমাম রুমি। পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনজন ক্র্যাক প্লাটুনে যুদ্ধ করেছেন, বা শহীদ ইমাম, উনি হলো ওই যে জাহানারা ইমাম, শহীদ জননী বলা হয় যাকে, তার সন্তান শহীদ শফি ইমাম রুমি। ওনার হলো যুক্তরাষ্ট্রের ভিসা হয়ে গেছিল, উনি যুক্তরাষ্ট্রে না গিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপরে উল্লেখযোগ্য হলেন গোলাম দস্তগীর গাজী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। গোলাম দস্তগীর। আর হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম। মায়া, বীর বিক্রম ছিলেন উনি। আর এছাড়া আর কে আছে বলেন? 4 নম্বরে সম্রাট আলম খান ছিলেন। ওনার সম্পর্কে একটা পরীক্ষার প্রশ্ন এসেছিল অনেক আগে, বিসিএসে না, আলম খানের নাম এসেছিল। আর এখান থেকে নজরুল ইসলাম বাবু, গীতিকার, ওনার নাম আসতে পারে। চাইলে ওনাদের নাম করতে পারেন, নাও করতে পারেন। এবং ওই যে চিত্র পরিচালক ছিলেন একজন, ওনার নামটা হলো নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গেরিলা পরিচালক যে ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বা নাসির রাখতে পারেন। এই স্যার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কি বীর বিক্রম নাকি বীর উত্তম? বীর বিক্রম। এরপরে আসেন এই যুদ্ধর সর্বশেষ যে এটা জানতে হবে সেটা হলো আমাদের আঞ্চলিক বাহিনী। ক্র্যাক প্লাটুনে শুধু এগুলো জানলেই হবে। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে, এদের যুদ্ধ ছিল গেরিলা পদ্ধতির। 17 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল, এদের মধ্যে উল্লেখযোগ্য যোদ্ধা ছিলেন এরা। আর এরা 9 জুলাই আক্রমণ করেছিল হলো ইন্টারকন্টিনেন্টালে এরা আক্রমণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওদের নাম তো আপনি জানেনই। 2 নম্বর সেক্টরে কারা ছিল, সেক্টর কমান্ডার, সেটা আপনি জানেন। ওটা আমি আবার কেন লিখবো? এরা 11ই আগস্টে আক্রমণ করেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই তারিখটা জেনে রাখতে পারবেন। ইন্টারকন্টিনেন্টালে আক্রমণ করেছিল।
এটাই সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল। এরা যে প্রায় 80টির মতো অভিযান পরিচালনা করে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আক্রমণ। ইন্টারকন্টিনেন্টালে আক্রমণের মূল কাহিনীটা কি ছিল আমি বলি। ইন্টারকন্টিনেন্টালে আক্রমণের মূল কাহিনীটা ছিল এরকম যে পাকিস্তান সরকার বহির্বিশ্বে বা বহির্বিশ্বের যে মিডিয়াগুলো আছে তাদের কাছে প্রচার করতে চেয়েছে আমাদের পূর্ব পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের সমস্যা নেই, এবং তারা সকল বিদেশি সাংবাদিকদের চলে যাওয়ার নির্দেশনা দেয়। এরকম একটা সময়ে এই ব্র্যাক প্ল্যাটুন তারা ওইখানে গিয়ে বোমা হামলা চালায় ইন্টারকন্টিনেন্টালে, এবং ওইখানে থাকা যারা বিদেশি সাংবাদিক তারা বুঝতে পারে যে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না, এবং এর বাইরেও ওনারা ছোটোখাটো আরও অনেকগুলো অপারেশন চালায়। এরপর আসেন সর্বশেষ আমাদের যে আঞ্চলিক বাহিনী। আঞ্চলিক বাহিনী কয়েকটা বাহিনীর নাম বললেই হবে, 3-4টা আঞ্চলিক বাহিনী। 3-4টা বাহিনীর মধ্যে 1 নম্বর বাহিনীর নাম আফসার বাহিনী। আফসার বাহিনী যুদ্ধ করে কোথায়? ময়মনসিংহে না? এই যে দেখছেন, আর বলছে যে সবাই মিউট করে রাখেন, যদি প্রয়োজন হয় তাহলে কথা বলবেন, আর প্রয়োজন না হলে কথা না বলতে চাইলে তাহলে আপনি মিউট করে রাখবেন, এটাই স্বাভাবিক। ওই ভাই পরশ, আর ওকে পার্সোনালি ওনাকে ইয়ে করবো। কথা হলো কই গেছে খবর আছে। আসেন আফসার বাহিনী, 2 নম্বরে কাদেরিয়া বাহিনী, 3 নম্বরে হলো জিয়া বাহিনী, 9 জুলাই নাকি 11ই আগস্ট? 11ই আগস্ট, 9 জুলাই না, 9 জুলাই না, জিয়া বাহিনী, আর একটা বাহিনীর নাম বলেন তো আমাকে একটু। বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনি কোন বাহিনীতে ছিলেন বলেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি কোন বাহিনীতে ছিলেন বলেন? কাদেরিয়া বাহিনী। আর এই কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এটা কোথায় যুদ্ধ করেছে? এই বাহিনীটার নামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ওনার অনেকগুলো অবদান আছে। তার মধ্যে অন্যতম একটা অবদান, উনি প্রথম অস্ত্র সমর্পণ করেন বা অস্ত্র জমা দেন যখন মুক্তিযুদ্ধের পরে অপারেশন ক্লোজ ডোর পরিচালনা করা হয়, যেখানে অস্ত্র জমা নেওয়া হয়, সেখানে উনি প্রথম অস্ত্র জমা দিয়েছিলেন। ভাই আপনারা যারা মিউট করে রাখছেন, এখন তো আমার সবাইকে মিউট করে দেওয়া লাগবে আপনাদের জন্য। এটা কেন করতেছেন? আপনারা কি বোঝেন না অনলাইন ক্লাস কেমনে করতে হয়? ছোট বাচ্চাগুলোর মতো বই না, বুঝলি না? ওকে আসেন তাহলে, আফসার বাহিনী কোথায় যুদ্ধ করেছিল? আর এই কাদেরিয়া বাহিনী যুদ্ধ করেছে কোথায়? টাঙ্গাইল। জিয়া বাহিনী যুদ্ধ করেছে কোথায়? সুন্দরবন অঞ্চলে। জিয়া বাহিনী কি গঠন হয়েছে জিয়াউর রহমানের নাম অনুসারে? না না, এই জিয়া সেই জিয়া না, সুন্দরবনে আরেকজন জিয়া ছিলেন। এইটা মেজর জিয়াউর রহমান না, এই জিয়া ভিন্ন জিয়া। আরেকটা বাহিনী করতে পারেন, এই টাঙ্গাইলেরই একটা বাহিনী যার নাম হলো ভাতেন বাহিনী। স্যার এই বাহিনীগুলো কিভাবে সাহায্য করতে মুক্তিযুদ্ধে, আর কি তাদের কাজ কি ছিল বলে? এরা মূলত সংঘবদ্ধভাবে গেরিলা আক্রমণ চালাতো। ভাতেন বাহিনী এরাও টাঙ্গাইলে যুদ্ধ করেছে,
ব্যাস এই 4-5টা বাহিনী আপনি পড়লেই হলো। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এখানে সবচেয়ে বেশি অবদান ওই যে একটা বাহিনী বললাম, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওনার বাহিনীরই, ওনারাই সর্বপ্রথম 11ই ডিসেম্বর ওনাদের অঞ্চলকে শত্রুমুক্ত করেন। এই বাহিনীরই সবচেয়ে বেশি অবদান, কাদেরিয়া বাহিনী। ওকে, এই 4টা বাহিনী সম্পর্কে তারা কোথায় যুদ্ধ করেছে শুধু এইটুকু পড়লেই হবে, আর কিছুই করতে হবে না। এছাড়াও আরো অনেক বাহিনী আছে, একটা বাহিনীও প্রয়োজন নেই। এরপর স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনী, বিমান বাহিনী, কোন বাহিনী কবে গঠন করা হয়েছে এই তারিখ দুইটা একটু পড়ে রাখতে পারেন। নৌবাহিনী গঠন করা হয় জুলাই মাসে। স্বাধীনতা যুদ্ধের সময় নৌবাহিনী গঠন করা হয় জুলাই মাসে। বিভিন্ন নৌ কমান্ডোরা আছে যারা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের পক্ষে বিদেশি ট্রেনিং নিয়ে এসেছেন ফ্রান্স এবং অন্যান্য দেশে। সেই সমস্ত জওয়ানদের নিয়ে গঠিত হয়েছে 1971 সালের জুলাই মাসে নৌবাহিনী। আর বিমান বাহিনী গঠিত হয়েছে 28 সেপ্টেম্বর 1971। এই দুইটা বাহিনীর শুধু তারিখ কবে গঠিত হয়েছে এটা লিখে রাখতে হবে। একটা হলো নৌবাহিনী, আর হলো সেনাবাহিনী। এই দুটা বাহিনীর মধ্যে নৌবাহিনী গঠিত হয় জুলাই মাসে মাত্র 8 জন নাবিককে নিয়ে, যারা সুশিক্ষিত বা উচ্চ শিক্ষিত ছিল, বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, এরকম 8 জনকে নিয়ে জুলাই মাসে গঠিত করা হয় বাংলাদেশের নৌবাহিনী, জুলাই 1971। এবং এইখানে পরবর্তীতে আরো লোক বাড়ে, আর তারাই 15ই আগস্টের যে অপারেশন, এই অপারেশনটা পরিচালনা করে। 15ই আগস্টের অপারেশনের নাম ছিল কি যেন? অপারেশন কি জ্যাকপট, অপারেশন জ্যাকপট সেনাবাহিনী। তাই এখানে দেখুন অনেক ডিটেলসে দেওয়া আছে। অপারেশন জ্যাকপটের সময় সাংকেতিক গান কি ছিল, তারা যুদ্ধ কোথায় করেছে, তাদের সফলতা কি ছিল, কোন কোন যুদ্ধজাহাজ ধ্বংস করেছিল, এই জিনিসগুলো আপনি রিডিং করবেন এবং মার্কিং করে করে পড়ে রাখবেন। তার সব মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করবেন শুধু গুরুত্বপূর্ণ পেছনের যে তারিখগুলো আমরা পড়েছি ওই তারিখগুলো। সেনাবাহিনী এদেরটা শুধু লিখে রাখেন, সেনাবাহিনী না সরি, এটা হলো বিমান বাহিনী। সেপ্টেম্বর 1971। এরপর আসেন মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য অপারেশন। এটা গেল মুক্তিযুদ্ধের সামরিক উপসর্গ। আপনারা আনমিউট কেন করেন? মিউট রাখেন, যদি প্রয়োজন হয় তখন আপনি আনমিউট করে কথা বলবেন। এখন আপনি নিজেকে নিজে মিউট করে দেন। রিয়েলমি 1 2 3 4 5, রিয়েলমি 1 2 3 4 5। আপনি কি আছেন ভাইয়া? ওকে, আসেন এই পর্যন্ত হলো আমাদের মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীগুলো যারা ছিল তাদের সম্পর্কিত কথাবার্তা। এরপরে আসেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অপারেশন দ্বিতীয় ভাগে, অর্থাৎ এপ্রিল থেকে শেষ পর্যন্ত যতগুলো অপারেশন হয়েছিল সেই অপারেশনগুলোর নাম পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অপারেশন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন একটাই, যেটার নাম হলো অপারেশন জ্যাকপট। জ্যাকপট পরিচালনা করেন নৌ কমান্ডাররা। নৌ কমান্ডোদের পরিচালিত অপারেশন। আর এই অপারেশন পরিচালনা করে তারা কোথায়? নৌ কমান্ডোরা অপারেশন পরিচালনা করে কোথায়? 4টি বন্দর, 4 বন্দরের মধ্যে 2 সমুদ্র বন্দর এবং 2 নদী বন্দরে অপারেশন পরিচালনা করে। অপারেশন পরিচালনা করে 15ই আগস্ট রাতে। অপারেশন পরিচালনা করে 15ই আগস্ট রাতে 4 বন্দরে একযোগে। এবং এই 4 বন্দরের মধ্যে 2 সমুদ্র বন্দর, চট্টগ্রাম, মংলা। চট্টগ্রাম বন্দরের পূর্ব নাম কি ছিল কেউ বলতে পারবেন আপনারা? চট্টগ্রাম বন্দরের পূর্ব নাম কি ছিল যদি পরীক্ষায় প্রশ্ন আসে? আছেন? ও আমি তো মিউট করে রেখেছি সবাইকে। সবাইকে মিউট করছি। কমেন্টে কেউ পারলে বলেন, পারলে কেউ কমেন্টে লিখতে পারেন চট্টগ্রাম বন্দরের নাম আগে কি ছিল। আর একটা বন্দর ছিল মংলা সমুদ্র বন্দর।
দ্বিতীয় যেটা আছে দুই নদী বন্দর, দুই নদী বন্দরের এক নম্বর নদী বন্দর হলো চাঁদপুর নদী বন্দর, আর হলো নারায়ণগঞ্জ নদী বন্দর। পোর্টো গ্রান্ডে, হ্যাঁ ঠিক আছে, পোর্টো গ্রান্ডে ঠিক আছে, বাট মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরের নাম ছিল চালনা বন্দর। চালনা এটা নাম ছিল। দেখবেন যে 1 নম্বর সেক্টরের কথায় লেখা আছে চালনা পর্যন্ত। চালনা এই অঞ্চলকে বলা হতো। হ্যাঁ, এরপরে আসেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আর কি কি অপারেশন ছিল সেই অপারেশনগুলো দেখবো। এখানে আর কিছুই করার দরকার নেই। হ্যাঁ, অপারেশন এই একটা, সার্চলাইট একটা, আর একটা হলো জ্যাকপট, আর একটা আছে অপারেশন সার্চলাইট। তো আমরা গত ক্লাসে পড়েছি তাই না? সার্চলাইট আর আমরা আজকে কিছু লিখবো না। অপারেশন রাস্তায় পাকিস্তানি বাহিনী 25শে মার্চ রাতে, পাকিস্তানি বাহিনী 25 মার্চ। এইখানে কিন্তু একটা যোগ সাযোগ আছে, কি জানেন? 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এই সেই দিবস যেদিন অপারেশন ব্ল্যাকপট পরিচালনা করা হয়েছে, এবং এইটা হলো ভারতের স্বাধীনতা দিবস। মনে আছে না, আমরা 1947-এর ইতিহাসে পড়েছিলাম ভারতের স্বাধীনতা দিবস 25শে মার্চ রাতে। একটা প্রশ্নের উত্তর দেন, অপারেশন সার্চলাইট প্রথম শুরু করা হয় কোথায়? রাজারবাগ পুলিশ লাইন। গেল অপারেশন সার্চলাইট। আর একটা হলো অপারেশন বিগ বার্ড, কোনটা? বঙ্গবন্ধুকে বিগ বার্ড। এরপর হলো অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর কোনটা বলেন? মুক্তিযুদ্ধের পরে অস্ত্র জমা নেওয়ার যে কার্যক্রম পরিচালনা করা হয়, এটার নাম ছিল অপারেশন ক্লোজ ডোর। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভাই কে সাউন্ড করতেছেন? এবং এইখানে প্রথম অস্ত্র জমা দেন সর্বপ্রথম বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী। এছাড়াও আছে অপারেশন চেঙ্গিস, অপারেশন পাইথন। এগুলো কখনো যুদ্ধে মানে পরীক্ষায় প্রশ্ন আসেনি। অপারেশন চেঙ্গিস মানে হলো যে পাকিস্তান ভারতের উপর রাগান্বিত হয়ে তারা যে বাংলাদেশের সাথে যৌথ বাহিনী গঠন করে যুদ্ধ করে, এইটার প্রেক্ষাপটে তারা রাগান্বিত হয়ে ভারতে বিমান হামলা চালায়। আর ওই বিমান হামলার সাংকেতিক নাম ছিল অপারেশন চেঙ্গিস। এবং এইটার প্রতিরোধ স্বরূপ ভারত আবার যে অপারেশন চালায় অপারেশন পাইথন। এবং এই আক্রমণের পরই ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটাকে বলা হয় তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। কথা মিথ্যা না যে এই যুদ্ধটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অংশ আসলে ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। তো যৌথ বাহিনী কবে গঠন হয় এটা লিখে নেন। যৌথ বাহিনী গঠন কবে হয়? নভেম্বর 1971। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা করে কবে? সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে 3রা ডিসেম্বর। এবং বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে ভারত? ভুটান ও ভারত এরা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর। এবং যশোর জেলা প্রথম জেলা হিসেবে
যশোর জেলা শত্রুমুক্ত হয় কবে? যশোর জেলা শত্রুমুক্ত হয় কবে? 4 ডিসেম্বর। যশোর জেলা 6 ডিসেম্বরে শত্রুমুক্ত হয়, ওই প্রথম দিনই 6 ডিসেম্বর। আর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে? 5 ডিসেম্বর। আর আত্মসমর্পণ তো আমরা জানি আমাদের স্বাধীনতা হয় ওই দিনই 16 ডিসেম্বর। কিন্তু আত্মসমর্পণে পাকিস্তানের পক্ষে প্রধান কে ছিলেন? এ কে নিয়াজি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি। ভারতের পক্ষে প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। জগজিৎ অরোরা উনি পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন, জগজিৎ সিং অরোরা। আর বাংলাদেশের পক্ষে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এমএজি ওসমানী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই অনুষ্ঠানটা হয় কবে বলেন তো? 16 ডিসেম্বর। কোন সময়, সকাল না বিকালে? বিকালে 4টা? দেখেন তো 3টা নাকি 4টা? 3টা। কেউ একদম শিওর হয়ে বলেন। এই যে দেখছেন কনফিউজ হয়ে গেছে, কনফিউজ হয়ে যাবেন। আর কত বাহিনী নিয়ে আত্মসমর্পণ করেন জেনারেল নিয়াজি? 93,000। এইটুকুই এই জায়গায় মনে রাখতে হবে, এই তারিখগুলো। এরপরে আরেকটা তারিখ মনে রাখবেন, মুজিবনগর সরকার দেশে ফিরে কত ডিসেম্বর বলেন? 20, 21, 22, 23 কয় তারিখ? আর কেউ? মুক্ত হন হচ্ছে 20 কে মুক্ত হয়? সরি স্যার, এটা কি 22 ডিসেম্বর ঠিক আছে বলেন? শেখ মুজিবুর রহমানের তো কারামুক্ত হয় হচ্ছে 30, তারপর আরে শেখ মুজিবুর রহমানের সাথে তো সম্পর্ক নেই। মুজিবনগর সরকার তো আরো বাকি 5 জন ছিলেন, তারা ছিলেন কলকাতায়, তাদের অফিস ছিল কলকাতায়। তারা দেশে ফিরে আসেন কবে? 20 নাকি 21 নাকি 22 নাকি 23 ডিসেম্বর? আপনারা ম্যাক্সিমাম লোকজন বলছেন 22 ডিসেম্বর। আরো 2-1 চাইলে বলতে পারেন, আমরা সামনের দিকে আরো একটা তারিখ ফাঁকে লিখে ফেলি। একটা তারিখ হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলা বলেন, আপনারা আরো শিওর হয়ে বলেন, আমরা সময় দিচ্ছি। 28 গেল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন। এরপরে আসেন স্বাধীন বাংলা একটা হলো স্বাধীন বাংলা বেতার, আর একটা হলো স্বাধীন বাংলা ফুটবল দল। হ্যাঁ, এছাড়া ঠিক আছে, তাহলে তারিখ না? আচ্ছা আসেন, এরপরে স্বাধীন বাংলা ফুটবল দলের পরে আরেকটা হলো কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর লোকজন কি কমে যাচ্ছে নাকি 1-2 জন করে? কনসার্ট ফর বাংলাদেশ এটা অনুষ্ঠিত হয় 1 আগস্ট 1971। কোথায় গঠিত হয়, মানে কোথায় অনুষ্ঠিত হয়? হ্যাঁ, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এইগুলো হলো মূল কার্যক্রমগুলো যেগুলো যুদ্ধকে আরো গতি প্রদান করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন, এই বেতার কেন্দ্র থেকে এমআর আক্তার মুকুল তিনি একটা অনুষ্ঠান করতেন, কি যেন নাম বলেছিলাম আমরা গত লেকচারে, এমআর আক্তার মুকুল চরমপত্র। আর বজ্রকণ্ঠ যে অনুষ্ঠানটা, এটা কি নাটক ছিল না একটা? ভেরি গুড, সব মনে আছে আপনাদের। এইবার আঠাশটি ওই অঞ্চল মানে এই অঞ্চলের 28টি আমার জানা ছিল, এটা আমি এক্সাক্ট 28টি জানি, আর একটু দেখতে হবে। 13 জানুয়ারি শীতে স্যার 9টি আসলে দেখলাম তো তাই আস্তে আস্তে ঠিক আছে। না ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি আরো একবার দেখে আবারও বলবো, ঠিক আছে? এটা একটু মনে করে আবার আগামীকাল থেকে জিজ্ঞেস করবেন নেক্সট লেকচারে। তার একটা প্রশ্ন ছিল, অবশ্যই বলেন। 6 ডিসেম্বর বাংলাদেশ এখানে দুইটার মধ্যে একটা ভুটান, ভুটান সার্বিকভাবে সবকিছু নিয়ে এটা একটা কনফিউজিং কোশ্চেন, এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে বাজারে এই আছে, রিউমার আছে এবং অনেক কিছু আছে। এখানে মূল কথা হলো প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটা চিঠি পাওয়া গেছে, যে এই চিঠিতে তিনি ভুটানকে ওই জানিয়ে ধন্যবাদ জানিয়ে এই চিঠিটা লিখেছিলেন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কারণে। বোঝেনি কি করছেন? বোঝাচ্ছে না, কথা ভেঙে আসছে। আসেন, মুক্তিযুদ্ধের খেতাব আত্মসমর্পণ করে বিকেল 4টায়। খেতাব যেটা মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হয় কবে? 15ই ডিসেম্বর 1973। 15ই ডিসেম্বর 1973। মোট খেতাবপ্রাপ্ত লোক ছিল হলো, মোট খেতাব আছে 4টি, আর খেতাবপ্রাপ্ত হলো খেতাব 700 কি 600। আপনার বুদ্ধি তো আমার কেউ থাকবে না, আপনার বুদ্ধি নিলে আমার কেউ থাকবে না, ঘর সংসার পরিবার পরিজন আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে কি হয়েছে, ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে 6 জুন 2020 এই খেতাবগুলো বাতিল করা হয়। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, এরকম 6 জুন 2020 4 জনের খেতাব বাতিল করা হয়, 4 জনের খেতাব বাতিল করা হয়। ওকে, আসেন কার বাতিল করা হয়। একটা হলো পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছিল, মুক্তিযুদ্ধের খেতাবগুলোর মধ্যে পদক্রম অনুযায়ী দ্বিতীয় খেতাব কোনটি, বা পদক্রম অনুযায়ী তৃতীয় খেতাব কোনটি, এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার এসেছে। প্রথমে হলো বীর শ্রেষ্ঠ, পরে হলো বীর উত্তম, পরে হলো বীর বিক্রম, সর্বশেষ দেখছেন কনফিউশন লাগানো যাবে না। হ্যাঁ, বীর প্রতীক। প্রতীক মানে জাস্ট ওনার একটা সিম্বল আছে, বীর প্রতীক শুধু একটা প্রতীক আছে। আর বীর বিক্রমে যুদ্ধ করেছেন, আর বীর উত্তম শ্রেষ্ঠ হচ্ছে একটু কম, বীর উত্তম। তো বীর শ্রেষ্ঠ হলো 7 জন, বীর উত্তম হলো কতজন বলেন? আগে 68, এখন 67। 12 জন গেছে হলো মেজর তালিম। কোনটা দিবে এখন? এই যা লিখতেছি এটাই দিবেন, আর কি এটা তো হয়ে গেছে, গেজেট টেজেট সব হয়ে গেছে। ওকে, বীর বিক্রম ছিল আগে 175 জন, এখন হলো 174 জন। মেজর নূর চৌধুরী ওনার নাম, যারটা বাদ গেছে। স্যার মেজর তালিমের কি হয়েছে? আমাকে বাদ দেওয়া হয়েছে, আর কিছু হয়নি।
ওনার আগে খেতাব ছিল বীর উত্তম খেতাব, এখন আর ওনার খেতাবটা নেই। এখন খেতাব আছে 67 জনের উনি বাদে। আর বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এখন কতজন বলেন তো? 400 কতজন? 24 নাকি 26? কত? আগে ছিল 426, এখন 424 জন। কেন? ওই যে 2 জন বাদ গেছে। একজন হলো রিসালাদার মোসলে উদ্দিন, আরেকজনের নাম আমার মনে নেই, আপনারা বলেন। মোসলে উদ্দিন, আরেকজনের নাম কিছু একটা নাম আছে ওনার। আর এইভাবে মোট লোক হয় গিয়ে এখন বর্তমানে 672 জন, যেটা আগে ছিল 676 জন। এই সংখ্যাটা আগে ছিল 426, এই সংখ্যাটা ছিল 175, এবং এই সংখ্যাটা ছিল 68, আর এটা 7 জনই ছিল। ওকে, মোট 672 জন। 2 পরীক্ষা কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা একজন, তার নাম কি? ভাই আপনি কি বলেন? আমি কিছু বুঝি না। কি বলতে চাচ্ছেন? WAS ওডারল্যান্ড, ওনার পূর্ণ নামটা এসেছিল একটা পরীক্ষায়, উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। আর ওডারল্যান্ডের বাড়ি কোথায়? অস্ট্রেলিয়া হলো, অস্ট্রেলিয়া কি বলেন? তার শিপে ওভারল্যান্ড। আচ্ছা, বানান ঠিক করে লিখে নেন, তো বলেই দিলাম ওনার নাম ওডারল্যান্ড, এটা তো আর কোনো প্রশ্ন না। বলেন, ওনার বাড়ি নেদারল্যান্ড নাকি ওনার জন্ম নেদারল্যান্ড? নাগরিকত্ব কোন দেশের? নাগরিকত্ব হলো অস্ট্রেলিয়ার, ওইখানে উনি বসবাস করতেন, আর ওনার বাড়ি নেদারল্যান্ডে, এই তো নাকি? নেদারল্যান্ড ওয়াটারল্যান্ড কি ভাই? ওয়াটারল্যান্ড নেদারল্যান্ড ওডারল্যান্ড। ওকে, 2 নং সেক্টরে উনি যুদ্ধ করেছিলেন, 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরপর আসেন খেতাবপ্রাপ্ত নারী। খেতাবপ্রাপ্ত নারী হচ্ছে মোট 2 জন। একজন হলো ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম যুদ্ধ করেছিলেন 2 নং সেক্টরে, এবং 2 নং সেক্টরের সেক্টর কমান্ডারের বোন, উনি একজন সেক্টর কমান্ডারের বোন। কে সে? ওয়াটারল্যান্ড কি হিন্দু স্যার? খ্রিস্টান মনে হয়, হিন্দু হয় কেন? 2 নং সেক্টরে উনি যুদ্ধ করেন, এবং উনি চিকিৎসক ছিলেন সেনাবাহিনীর। সেতারা বেগম একজন। 2 নম্বরে হলো তারামন বিবির বাড়ি কোথায়? ওনার আসে বাড়ি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর। বলেন, যুদ্ধ করেন কয় নম্বর সেক্টরে? 11 নম্বরে। 11 নম্বর সেক্টরে। ওনাদের 2 জনের খেতাব কি বলেন তো? এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তৃতীয় আরেকজন ছিল, যার নাম গেজেট হয়নি, তার নাম কাকন বিবি। ওনার ডাক নাম ছিল কাকন হেনিন চিতা, মুক্তি বেটি নামে ওনাকে ডাকা হতো, কাকন হেনিন চিতা। হেনিন, হ্যাঁ হ্যাঁ, উপজাতি। পরে ডাকা হতো ওনাকে মুক্তি বেটি নামে। ওনাকে 1996 সালে খেতাব দেওয়া হয়, কিন্তু সেটা আর গেজেট আকারে কখনো প্রকাশ হয়নি।
ব্যাস এইগুলো আমাদের খেতাবপ্রাপ্ত বিদেশি খেতাবপ্রাপ্ত নারী ওনাদের কথা। এরপরে আসেন এইখানে আরো কিছু কথা আছে, যেমন মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন এরকম একজন আছেন ইন্দিরা গান্ধী, একজন আছেন জেফাস জ্যাকব। এদের নামগুলো একটু আপনারা দেখে নেবেন। অ্যান্থনি মাস্কারেনহাস, ওনার আছে দ্য রেপ অফ বাংলাদেশ নামের বই। হ্যাঁ, এরপরে আছে কবি অ্যালেন জিন্সবার্গ, ওনার লেখা আছে সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, উনি কবি ছিলেন। উনি এই অঞ্চলগুলো ঘুরে কলকাতার এই যে কি শিবির ছিল যেন, আশ্রয় শিবির, এই আশ্রয় শিবির এইগুলো দেখে উনি এগুলোর উপরে কবিতাটা লিখেছিলেন। আর ওই সময় মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের যে প্রশাসন ছিল সেই প্রশাসন সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসে। প্রশাসনের কথাটা শুধু একটা জিনিস লিখে নেন প্রশাসনের সম্পর্কে। মুক্তিযুদ্ধের সময় বিদেশি প্রশাসন, মুক্তিযুদ্ধে বিদেশি কারা ছিল? কথা হলো, বলছি যে আনমিউট করে রাখেন, মান সম্মান তো কিছু রাখবেন না। আমার সামনে একজন লোক আছে, উনি চায় আপনাদেরকে মিউট করে রাখতে। আমি বলি যে এটা থাকুক এরকম, আর আপনারা এরপরে এই কাজ করেন সবাই মিলে। 2 দিন পরে ক্যাডার হবেন না আপনারা? খালেদ হায়দার, খালেদ হায়দার না, ওনার নাম হায়দার, এটিএম হায়দার। আর শেষ মুক্তি বেটি, ওনার ডাক নাম ছিল মুক্তি বেটি। যুদ্ধের সময় ওনাকে মুক্তি বেটি ডাকা হতো। এখন আসেন বিদেশি প্রশাসন। ইউএস এর প্রধান কে ছিলেন? ইউএস এর প্রধান বা ইউএস এর রাষ্ট্রপতি ছিলেন ওই সময় রিচার্ড নিক্সন। হ্যাঁ, শুধু একটা নামই করবেন, রিচার্ড নিক্সন। এরপর উইলিয়াম টি রজার্স, এদের কারো নাম পড়ার প্রয়োজন নেই। আর এরপরে আসেন সোভিয়েত ইউনিয়নের, শুধু করবেন প্রধানমন্ত্রীর নাম আলেক্সেই কোসেগিন। উনি অবদান রেখেছিলেন অনেক। সোভিয়েত ইউনিয়ন, এখানকার প্রধানমন্ত্রী কি ভাইয়া? পররাষ্ট্রমন্ত্রী যারা যারা এখানে এসে না এগুলো লাগবে না, শুধু একজনের নাম মনে রাখবেন যিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, হেনরি কিসিঞ্জার। উনি ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। ওকে, আসেন সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। হ্যাঁ বলেন। এই কথাটা কেন বলছিল নিকোলা? এই লোকজন কেন খামাখা ঝগড়া করে নিজেরা স্বাধীন দেশ করছে, এরা কিছুই করতে পারবে না। কিছু আছে এদের ধন সম্পদ। এই নিকোলাই, কারণ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, চীন এরা প্রত্যেকে আমাদের বিপক্ষে ছিল। ইভেন আমরা যখন আবেদন করেছি জাতিসংঘের সদস্য পদের জন্য, তখনও চীন ভেটো দিয়েছে। প্রথমবার ভেটো দেয়, এই কারণে বাতিল হয়ে যায়। 1972 আমাদের আবেদন বাতিল হয়ে যায়। প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি। আর হলো প্রধানমন্ত্রী আলেক্সেই কোসেগিন। প্রধানমন্ত্রী আলেক্সেই কোসেগিন। আর ভারতেরটা পড়বেন, চীনেরটা পড়ার দরকার নেই, কারণ চীন আমাদের বিপক্ষে ছিল। ওটা আমরা পড়ার দরকার নেই, পরীক্ষায় কোনোদিন আসেনি চীনের ব্যাপারে। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। উনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তিনি মৈত্রী সম্মাননা পেয়েছেন, মুক্তিযুদ্ধের বিশেষ পদক মৈত্রী সম্মাননা কিছুদিন আগে পেয়েছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মন্ত্রী সম্মাননা পেয়েছেন। আর রাশিয়া আমাদের জন্য
ভেটো প্রদান করেছেন। যখন যুক্তরাষ্ট্র চেয়েছে যে বাংলাদেশে চলমান যুদ্ধটা বন্ধ করে দেবে, শেষ দিকে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ভেটো দিয়েছে হলো রাশিয়া। আর প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি, ভেঙ্কটরমন গিরি। আলেক্সে বেমেজিন। আরে কোসিগিন। ও সরি স্যার। আরে আপনার সরি হওয়ার কিছু নেই, আমার বানান তো করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমি একটা মজার জিনিস দেখিয়েছিলাম এক ম্যাচকে, একটু পরে আপনাদের তো দেখাচ্ছি। প্রেসিডেন্ট ছিলেন আলেক্সি কোসিগিন, গেল ভিভি গিরি প্রেসিডেন্ট। শরণ সিং ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাট এগুলো কোনো কিছুই আর করার প্রয়োজন নেই, এই কথাগুলো একেবারে just মনে রাখবেন ভালো করে। আর বাকিগুলো আপনারা একবার রিডিং করে নেবেন লেকচার শিট থেকে। এর বাইরে আসেন, আর যে জিনিসটা আসে সেটা পরীক্ষা আসে হলো আপনার কারা কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, এই কথাগুলো আসে। এছাড়া আর এখানে কিছুই করতে হবে না, সেটা হলো কবে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান, এটা ভালো করে মনে রাখবেন। আর হলো যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, এই স্বীকৃতিগুলো মনে রাখবেন। আর স্বীকৃতির মধ্যে যা পড়বেন, স্বীকৃতির মধ্যে পড়বেন শুধু ভুটান, ভারত, এদেরটা দেয়া আছে। প্রথম স্বীকৃতি দেয় মুসলিম দেশ ইরান। হ্যাঁ, আর প্রথম জার্মানির দেশ হলো পূর্ব জার্মানি, বাট পূর্ব জার্মানি বলতে এখন কোনো দেশ নেই। ওই সময় পূর্ব এবং পশ্চিম জার্মানি আলাদা আলাদা দেশ ছিল, যেহেতু এখন নেই সেহেতু আসলে অপশনে থাকবে হলো পোল্যান্ড। পোল্যান্ড বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। এগুলো একটাও তারিখ করবেন না, এগুলো তারিখ সহ আসে না। তারিখ সহ আসে শুধু যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, আর আসে হলো আপনার এর কথা পাকিস্তানের কথা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত আর হলো পাকিস্তানের কথা, এগুলো তারিখ সহ পড়বেন। আর একটাও তারিখ সহ পড়বেন না, আরগুলো শুধু পড়বেন যে কারা কবে স্বীকৃতি দিয়েছে। আর আফ্রিকান দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় হলো সেনেগাল, এটা পড়বেন। এইখান থেকে পড়ার মতো অনেক কিছু আছে, মানে সব পড়তে গেলে আপনি মনে রাখতে পারবেন না কিছুই। এই জন্য ওই জায়গাটুকুই পড়বেন যেই জায়গাটুকু আপনার মনে থাকবে, ব্যাস। আর কিছু না পড়লেও চলবে। আর হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য যেগুলো আছে, এর মধ্যে দাগ দিয়ে রাখেন জাগ্রত চৌরঙ্গী, এরপরে দাগ দেন হলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সোপাধিকতা। বলে দিলে ভালো হতো, কত পৃষ্ঠায়? ও পৃষ্ঠা নাম্বার হলো 107। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতীয়, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ, জাগ্রত চৌরঙ্গী, সুপার্জিত স্বাধীনতা, অপরাজেয় বাংলা। আর একটা হলো সংসপ্তক, অপরাজেয় বাংলা, সুপার্জিত স্বাধীনতা। এই তিনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন, এই তিনটায় সবচেয়ে বেশি আলোচনায়। অপরাজেয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ, উনিও মারা গেছেন। আর সুপার্জিত স্বাধীনতা শামীম শিকদার, উনি নারী একজন, উনিও মারা গেছেন এই কয়েকদিন আগে। ওনাদের ভাস্কর্য আসার সম্ভাবনা বেশি। আর এছাড়া আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্য, আর সংসপ্তক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এই দুইটা পড়বেন। আর এইদিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গান আছে, পাশের পৃষ্ঠায় দেখেন 106-এ, সেখানে শুধুমাত্র এক সাগর রক্তের বিনিময়ে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এই গানগুলো মুক্তিযুদ্ধের সময় বেশি গাওয়া হতো। আর এর বাইরে নজরুল ইসলাম বাবু, উনি মারা গেছেন গত বছর, সেই হিসেবে ওনার গান সবকটা জানালা খুলে জানলা, এটা পড়তে হয়। এই তিনটা গান ডিটেলসে পড়লেই হলো। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র যে কয়টা দেওয়া আছে সব কয়টা পড়তে পারলেই ভালো। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র যা আছে সবগুলো পড়ে ফেলবেন, যাতে দেখলে চিনতে পারেন। এইগুলো এখন স্পেসিফিক আসে না, এখন প্রচুর পরিমাণে র্যান্ডম আসে এদিক থেকে ওদিক থেকে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক যে জাদুঘর আছে, জাদুঘর প্রথমে সেগুনবাগিচায় ছিল, এখন বর্তমানে আগারগাঁওয়ে আছে। হ্যাঁ, 96 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা পরিবর্তিত হয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 11 সালে। এই তারিখগুলো পড়বেন। নতুন ভিত্তিপ্রস্তর এবং কবে নতুন অফিসে উদ্বোধন হয় এই তারিখটা পড়বেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের। ব্যাস এইটুকুই। আর পৃষ্ঠা নাম্বার 108, এইটুকু ভালো করে পড়ে ফেলেন, তাহলে শেষ আজকের মতো। হ্যাঁ, ওইখানে বাম পাশে আছে, বাম পাশের কলামে দেখেন, বাম পাশের বেড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর।
হাতের ডান পাশের কলামের উপরের দিকে আছে ওইগুলো আপনি যেগুলো বলছেন, আর বাম পাশে আছে এগুলো বাংলাদেশের সংগঠনের সদস্যপদ লাভ, এই ধরনের কিছু কথাবার্তা আছে। 1974 সালে জাতিসংঘের সদস্যপদ পায়, আর জাতিসংঘের নিরাপত্তা বাহিনীতে সদস্য পাঠায় শান্তিরক্ষী বাহিনীতে 1988 সালে। ওরকম কিছু তারিখ দেওয়া আছে। এই জিনিসগুলো দেখলে দেখতে পারেন, না দেখলেও এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিন চলে আসবে। ওকে, তো পুরো লেকচারটা চেষ্টা করবেন একবার রিডিং করে ফেলার, বাকি এমসিকিউগুলো খুব ভালো করে পড়বেন এবং যেই তারিখগুলো আমি বলে দিলাম এই তারিখগুলো ভালো করে পড়ে রাখবেন। আর ও আচ্ছা, কাকন হেনিনচিতা মুক্তি বেটি যিনি, উনি যুদ্ধ করেন হলো 5 নম্বর সেক্টরে, এটাও মনে রাখবেন 5 নং সেক্টর। একজন 11, একজন 2 এবং একজন 5 নং সেক্টর। তাহলে এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনি একটা কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, কথা আপনি একটা কথা বলতে চাচ্ছিলেন বলবেন না যে লেখার বিষয়ে স্যার মজার কথা কিন্তু বলেন। ওনার কথা বলতে চাচ্ছিলেন। ও আচ্ছা আচ্ছা, হাতের লেখার বিষয় আমি বলছি যে এই লেখাগুলো যে আপনারা পড়তে পারেন এটাই হলো আমার কপাল। এটাই বলতে চেয়েছি। এই যে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝবেন জিনিসটা। একটা মিনিট আমি সময় নেই, যেহেতু আপনারা সময় দিতে বলছেন। এগুলো যে আপনারা পড়তে পারেন, এই যে দেখেন, আমি যদি এগুলোকে এক জায়গায় করি এটা মোটামুটি নুডলসের মতো দেখা যাবে। এটা মজার না ব্যাপারটা? এই লেখাগুলো যে আপনারা পড়তে পারতেছেন এটাই অনেক কিছু। ওটা বলতে চেয়েছি, এটা মজার কথা যে আমি সুন্দর করে লিখবো বা ই করবো, এটা শুধু বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে আপনার হলো 200 মার্কের পরীক্ষা দিতে হয় এবং 200 মার্কের 10 সেট প্রশ্ন লিখতে হয়। এবং আমার লাস্ট পরীক্ষা মনে হয় এডিশনাল ছিল 8 পৃষ্ঠা, এক একটা এডিশনাল প্রায় 8 পৃষ্ঠার, ওইটার 24 পৃষ্ঠা। দ্যাট মিনস 8 8 64 আর হলো 24 হয়ে গেছে একটা। আরেকটা তো কম্পিউটার আছে, ওইটাও মনে হয় রিকমেন্ডেশন দিবে মাসের মধ্যেই আমাদের রিকমেন্ডেশন দেওয়া আছে। তাহলে কি আপনি চলে যাবেন? আর না, ওই যাবো, আপনাদের সাথে আছি, আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, টেনশন নিয়েন না, আপনারা পড়তে থাকেন। হ্যাঁ, আর এই পড়াগুলো মূলত ক্লাসের মধ্যে কি একটা ডিসকাশন হয়, কিন্তু মূল পড়াটা আপনাকেই করতে হবে। আপনি যত বেশি সিলেবাস কভার করতে পারবেন, নাম্বার তত বেশি রাখার সুযোগ থাকবে। ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাচটা ঠিক আছে, ভালো ঠিক আছে, এটা ভালো। হ্যাঁ সব লাগে। ওটা হাতের ব্যবহার করতেন না, হ্যাঁ ওটা হাতের ব্যবহার না। করতেন না, তাহলে উঠে না, ওটা তো ওই ইসেতে ওই যে মোর্শেদের এই নষ্ট হয়েছিল, এটাই মনে হয় নষ্ট, নাকি এটাই ভালো? এটা ভালো, ওদেরও আছে, জ্ঞানী মুসলমানদের আছে। জ্ঞানী মেশিন থাক, ওদের কি জ্ঞানী মেশিন লিখে দাও না ড্রিল মেশিন লিখে দাও? ড্রিল মেশিন কোনটা? এইটা হলো ড্রিল মেশিন, জ্ঞানী মেশিন তো ফুটো কাটে আর এটা ফুটো করে। এটা ফুটো করে? হ্যাঁ, ফুটো করার তাহলে দুটো কি দুটো আলাদা আলাদা? দাও 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 না, দুটোই নেওয়া লাগবে, ওটাও ভালো আর কি। কাটাটা লিখে দাও। হ্যাঁ দেখছি, কাটাটা তো আমার কাছে লিখে দাও। মিনিটুলার সিস্টেম কি এটা জ্ঞানী মেশিন এটা লিখে
আর হলো ওই তো এত সিস্টেম এই যে পাম্প করে দেয় না এই গ্রুপে কাটবে গ্রুপে নিয়ে কাটবে ওরে তো গান এই আছে তো পজিটিভ আর কে রে